হচ্ছে আমরা শুরু করব। তো চ্যাপ্টারটা কি দেখো, চ্যাপ্টার 10 হায়ার এডুকেশন সিস্টেম। এটা তুমি 9.79 পেজটা খোলো, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা শুরু করব। এই দেখো, এই যে জিনিসটা একটু দেখে নাও, এই যে হায়ার এডুকেশন সিস্টেম, ঠিক আছে? খুবই ভাইটাল, এখান থেকে ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে গ্যারান্টি কোশ্চেন আসবেই, ঠিক আছে? কিছু গ্যারান্টি টাইপ, মানে এখান থেকে কোশ্চেন আসবেই, আসবেই এবং আসবে, ঠিক আছে? তো তার জন্য এখান থেকে কিন্তু তোমার সেই হিসাবে খুব ভালো করে বোঝা দরকার এবং ডাটা সহ মাথায় রাখতে হবে। আর এই চ্যাপ্টারটা হচ্ছে পুরো ডাটার উপর বেস করা। আচ্ছা আচ্ছা, পেয়েছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে তাহলে শুরু করা যাক। আচ্ছা দাঁড়াও, আমি তো চলো তাহলে আমরা শুরু করি, রাখি 10 চ্যাপ্টার হায়ার এডুকেশন সিস্টেম, মানে হচ্ছে তোমার উচ্চতর শিক্ষার যে পদ্ধতি সেটা। তো এখানে দেখো আমাদের কি কি জিনিস দেখতে হবে, এটা কিন্তু খুবই ভাইটাল। আর এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি, তুমি যত বলো টু দা পয়েন্ট, একদম লাস্ট চ্যাপ্টার আমাদের যে, তার জন্য আমাদের খুব ভালো করে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। আর এখান থেকে আমি যেটা বললাম, এখান থেকে কোশ্চেন আসবে, আসবে এবং আসবে, ঠিক আছে? প্রত্যেক বছর অনেকগুলো কোশ্চেন থাকে এখান থেকে। তো তার জন্য খুব ভালো করে এটা কিন্তু দেখতে হবে চ্যাপ্টারটা। তুমি আশা করতে পারো, আশা করতে পারো নেক্সট মান্থে হবে। কারণ এখন নেটেরও এখনো কোনো দেয়নি, মানে কোনো ধরো অ্যাডমিট কার্ড এখনো সাবজেক্টের, আর্টস এর এই সাবজেক্ট গুলো এখনো দেয়নি। এখন যেগুলো চলছে অন্যান্য সাবজেক্টে চলছে। আর তুমি তাও সার্চ করে দেখতে পারো। আর তারপর তুমি অবভিয়াসলি তুমি নেটে সার্চ করলেও পেয়ে যাবে যে পলিটিক্যাল সায়েন্সের কোনো এখনো কিন্তু কোনো টাইপের কোনো আপডেট এখনো আসেনি। তো তার জন্য সেটা এখনো বলা যাচ্ছে না। তো তুমি তাও মোটামুটি ধরে রাখতে পারো যে এই মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? যে কদিন বাকি আছে এই মাসে হওয়ার সম্ভাবনা খুবই কম। নেক্সট মাসে মানে তুমি আগস্টে হতে পারে। এখন তো তোমার সিইউটি এক্সাম নিয়ে খুব ব্যস্ত রয়েছে এনটিএ। তো তার জন্য ওরা স্যার নেক্সট মান্থে লাস্ট এক্সাম ডেট আছে, নেক্সট মান্থ তো লাস্ট এক্সাম ডেট আছে না। দেখো পলিটিক্যাল সায়েন্সে কবে ডেট হবে, মানে এক্সামের ডেট, এটা কিন্তু এখনো দেয়নি, বুঝতে পেরেছো? তো যেহেতু দেয়নি, তো তার জন্য আমরা কিন্তু সেই হিসাবে বলতে পারি না যে এক্স্যাক্টলি এই দিনেই হবে, বুঝতে পেরেছো? 11, 12, 13, ও আচ্ছা, ওটাই লাস্ট ডেট, মানে নেট এক্সামের ওটাই লাস্ট ডেট, মানে সে যে কোনো সাবজেক্টের হোক না কেন, তাই তো? সেটা বলছো তুমি না? এই 3 দিন ডেট আছে, ওকে ওকে ওকে, তাহলে যে কোনো একটা দিন পড়বে যদি ধরো ওই 3 দিনই লাস্ট ডেট থাকে এক্সাম হওয়ার। ওকে ওকে, বুঝতে পেরেছি, 11, 12 আর 13। তো তাও তো হ্যাঁ, তাহলে তো দেখো মোটামুটি তাহলে আহ প্রায় 1 মাসের কাছাকাছি, 20-25 দিন তুমি ধরতে পারো, এখনো কাছে রয়েছে হাতে। তো সেটা অনেক টাইম। তো এটা যেটা প্রবলেম হবে এতে, দেখো কম্পিটিশন অনেক হার্ড হবে। আর যেহেতু মার্চ করে দিয়েছে, তো তার জন্য এরকম, যেটা আমরা গতবারও কিন্তু দেখেছিলাম যে মার্চ করলেও যে সিট বাড়াবে তা কিন্তু না, সিট কিন্তু বাড়ায়নি। ওই যে যে পুরোনো সিট ছিল সেই সিটই থাকবে। কম্পিটিশন বাড়বে, উল্টে কাট অফ মার্ক অনেক অনেক বাড়বে। এই জিনিসটা হবে, আর কিছু না। এই জিনিসটাই হচ্ছে আর কি, যে এই জিনিসটা তুমি লাস্ট বারও যেটা হলো এবারও হলো, নেক্সট বারেও তাই হবে, ঠিক আছে? মার্চ করে দিয়েছে এটা, নেক্সট বারে তাই সেই হিসাবে মার্চ করবে। আর এইটা হতে হতে তুমি ধরো জুনের এক্সাম হতে হতে তোমার এতদিন হচ্ছে। তো তাহলে এর পরের এক্সাম হলে ডিসেম্বরেরটা কবে হবে তাহলে? সেই ব্যাপারটা রয়েছে। তো ওই জন্য এবার মার্চ হতে হতে এখন কি করে, আবার অনেক যেটা শোনা যাচ্ছে, এই নেট এক্সাম বছরে একবার করবে। যে জিনিসটা হলে আরো সেটা খারাপ হবে, ঠিক আছে? কারণ এমনি কম্পিটিশন এত বেশি, আর তারপর বছরে একবার হলে সেই ব্যাপারটা আরো বাজে অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? কারণ ক্যান্ডিডেটের প্রচুর টাইম নষ্ট হবে, প্রচুর টাইম, ঠিক আছে? আর এমনি তারপরে পিএইচডি কম্পালসারি করে দিচ্ছে, মানে এডুকেশন সিস্টেমে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা হতে যাচ্ছে। মানে বছরের লোক, স্টুডেন্টদের বছরে কোনো দাম নেই, সেরকম একটা অবস্থা। এইরকম সিচুয়েশনের দিকে আমরা এগোচ্ছি আর কি, যেটা মানে কখনোই ঠিক না আর কি, ঠিক আছে? এটাই আর কি। যাই হোক, এখন কি বলতো, মাঝে মাঝে রাখি আপডেট দেখতে থাকবে, ঠিক আছে? মানে ইউজিসি নেটে, মানে ইউজিসির যে অফিসিয়াল সাইট আছে, এনটিএর যে সাইট, এখানে মাঝে মাঝে একটু তুমি সার্চ করবে, ঠিক আছে? যে কোথাও কোনো আপডেট কি দিলো বা যা কিছু, ওখানে একটু দেখবে। তাহলে তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ এই দিনে দেবে বা কোনো কি। আর মোবাইলে তোমার কিন্তু এসএমএস চলে আসবে, ঠিক আছে? যে ধরো এই দিন ধরো এই কার্ড আসছে, বা তোমার মানে অ্যাডমিট কার্ড আসছে, অথবা তোমার যে জিমেইল দিয়ে তুমি লগ ইন করেছো, মানে ফর্ম ফিল আপ করেছো, ওই জিমেইলেও কিন্তু তোমার ডাইরেক্ট চলে আসবে মেইলে যে এরকম তোমার এই সাবজেক্টের এক্সাম হবে, তো তার জন্য এই হচ্ছে ডেট। তো সেই হিসাবে তুমি কিন্তু অ্যাডমিট কার্ডটা বের করে, তো সেই হিসাবে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। ওকে ওকে, তো চলো তাহলে আমরা তাহলে শুরু করি। দেখো নেক্সট চ্যাপ্টার যে হায়ার এডুকেশন সিস্টেম, মানে উচ্চতর শিক্ষার যে সিস্টেম। তো এখানে দেখো কি কি রয়েছে এই চ্যাপ্টারে, যে জিনিসগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। দেখো ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং এন্ড এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে এনশিয়েন্ট ইন্ডিয়ার টাইমে, মানে আমাদের প্রাচীন যুগের ভারতে কি কি আমরা চেঞ্জ দেখতে পারি, যে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং মানে উচ্চতর শিক্ষা আমরা কোন কোন ভাবে দেখতে পারি, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে।
নেক্সট হচ্ছে ইভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, মানে হায়ার লার্নিং উচ্চতর শিক্ষা আমাদের কি কি চেঞ্জ আমরা দেখতে পেরেছি, এবং রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরিয়া মানে রিসার্চ মানে তুমি বুঝতে পারছো গবেষণা আমাদের স্বাধীনতার পর আমাদের গবেষণার ক্ষেত্রে কোন কোন ভাবে আমরা কি কি আমাদের চেঞ্জ এসছে সেই জিনিসগুলো কিন্তু এখানে এই চ্যাপ্টারে রয়েছে। নেক্সট আসছে তোমার দেখো ওরিয়েন্টাল কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া। তো ওরিয়েন্টাল শিক্ষা, কনভেনশনাল শিক্ষা, নন কনভেনশনাল যেটা আমরা সরাসরি দেখতে পারি আর মানে কন্টিনিউয়াসলি যেটা চলছে, আর যেটা কন্টিনিউয়াসলি মানে ট্র্যাডিশনাল যেগুলো চলছে না, যে শিক্ষা বা সময়ের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়েছে, এই যে বিভিন্ন টাইপের শিক্ষা কিন্তু প্রোগ্রাম গুলো কি কি রয়েছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় চলছে সেই সম্পর্কে রয়েছে এই চ্যাপ্টারে, মানে এই পার্টে। 4 নম্বরে রয়েছে প্রফেশনাল, টেকনিক্যাল এন্ড স্কিল বেসড এডুকেশন। তো আমরা তো বুঝতে পারছো প্রফেশনাল এডুকেশন দেওয়া হবে, স্কিল বেসড এডুকেশন, তো সেগুলো কি কি। এরপর তোমার ভ্যালু এডুকেশন এন্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। ভ্যালু এডুকেশন কি আছে, আর পরিবেশের সাথে রিলেটেড যে সকল এডুকেশন রয়েছে তো সেগুলো কি কি, তো তার সম্পর্কে এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার পলিসিস, গভর্নেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। গভর্নমেন্টের যে সকল পলিসি, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে তোমার প্রশাসন, আর গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশন। গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনের ব্যাপারে কিন্তু সেই সম্পর্কিত যে সকল শিক্ষা সেগুলোকেই বোঝানো হচ্ছে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারে এই মেইন টপিক গুলোর উপর তোমার বেশি এমফাসিস করা হবে, বুঝতে পারছো। এই জিনিসগুলো বেসিক্যালি এখানে রয়েছে। তো ফার্স্টে চলো আমরা নেক্সট তারপরে শুরু করি, নেক্সট পেজে চলে এসো। এই বছরের জন্য হচ্ছে এই বইটা একদম ঠিকঠাক হবে, তো তারপরে হচ্ছে নেক্সট আবার ইয়ারে যারা দেবে তাদের জন্য আবার নেক্সট ইয়ারে বই করতে হবে, তো সেই ব্যাপার রয়েছে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, স্বামী বিবেকানন্দ। এই যে দেখো কোটেশন গুলো রাখি আমি, দেখো তোমাকে অনেকদিন আগে আমরা বলেছিলাম মনে আছে যে বিভিন্ন কোন কোন পলিটিক্যাল থিঙ্কার, হিস্টোরিক্যাল যে সকল তোমার কোড গুলো বলছে, এই কোটের উপর বেস করে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসছে যে এই কোডটা কে লিখেছে। তো এই যে উপরে দেখো পেজের ফার্স্টে যে কোডটা রয়েছে, এরকম ধরো তোমার কিন্তু এক্সামে কোড দিয়ে দেবে, তো এটা কোন রাইটার বা পলিটিক্যাল থিঙ্কার বা এটা করেছেন, 4টে অপশন দিল, তারপরে তোমার সেগুলো কিন্তু রাইট ঠিক করতে হবে। তো এটা কিন্তু একটু মনে রেখো, ঠিক আছে। নেক্সট আসছে ইন্ট্রোডাকশন টু হায়ার এডুকেশন। তো ইন্ট্রোডাকশন কি করে চলছে, আমার হায়ার এডুকেশন মানে হচ্ছে উচ্চতর শিক্ষা। তো এখানে ধরো কোন কোন চ্যাপ্টারে আমরা কি কি করেছি সেগুলো নিয়ে বলছে, যে চ্যাপ্টার 1 আমরা কি করেছি, চ্যাপ্টার 2 তে কি করেছি। তো এখানে বেসিক্যালি তোমার বড় বড় যে সভ্যতা ইউএসএ হচ্ছে দেখো ওল্ডেস্ট ডেমোক্রেসি, তো আমরা বলি মানে সব থেকে পুরনো ডেমোক্রেসি। আর চায়না তো অনেক জনসংখ্যা, রিসেন্টলি তো তুমি দেখবে যে নিউজে চলে এসেছে যে সামনের বছরই পৃথিবীর সব থেকে জনবহুল দেশ হবো হচ্ছে আমরা, ঠিক আছে। 146 কোটি লোক সংখ্যা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই 2023 সালে। তো সেটা একটা ডেঞ্জারাস জিনিস, যেটা আমরা চায়নাকেও টপকে যাচ্ছি। অর্থনীতিতে আমরা টপকাতে পারছি না, কিন্তু লোক সংখ্যা কিন্তু আমরা টপকে গেছি অলরেডি। তো যে জিনিসটা কিন্তু অ্যালার্মিং জিনিস খুবই আমাদের ইকোনমির জন্য। তো এখানে যে জিনিসটা দেখো মনে রাখতে হবে যে ইন্ডিয়ান রেস হেরিটেজ অ্যান্ড কালচার অফ এনশিয়েন্ট অ্যান্ড ইন্টারনাল ইন্ডিয়ান নলেজ অ্যান্ড থট হ্যাজ বিন গাইডিং লাইট ফর নিউ এডুকেশন পলিসি 2020। তো নিউ এডুকেশন পলিসি 2020 সালের জন্য কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ফলো করা হবে, যেখানে দ্য পার্সুইট অফ নলেজ আর উইজডম, প্রজ্ঞা অ্যান্ড ট্রুথ, সত্য ওয়াজ অলওয়েজ দ্য কনসিডার্ড ইন ইন্ডিয়ান থট অ্যান্ড ফিলোসফি ইন দ্য হাইয়েস্ট হিউম্যান গোল। তো আমাদের যে ভারতের যে প্রাচীন শিক্ষা রয়েছে, তো সেখানে তোমার সত্যর, প্রজ্ঞা এবং হচ্ছে তোমার জ্ঞান, এই যে সংমিশ্রণ, এইটার উপর ভিত্তি করে কিন্তু তোমার আস্তে আস্তে আমরা শিখতে পারি এবং সেই হিসাবে কিন্তু আমাদের এগোতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে মানব জীবনের উচ্চতর গোলে পৌঁছানোর রাস্তা, ঠিক আছে, এটা এইভাবে বলা হচ্ছে। এটা কোটেশন বলতে পারতো। এখানে দেখো যে জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এখানে এনশিয়েন্ট ইন্ডিয়া আমাদের কি কি ছিল, তো সেগুলো রয়েছে। ডান দিকে দেখো একটা কনসেপ্ট বক্স আছে, এইটা হচ্ছে তোমার মনে রাখতে হবে, রাখি খুঁজে পেয়েছো কনসেপ্ট বক্স। এই বক্সটাই হচ্ছে তোমার ধরে ধরে মুখস্থ রাখতে হবে যে কোন সালে মানে কোন কোন টাইমে কোন কোন জিনিসগুলো গঠিত হয়েছে। যে 1500 to 500 বিসিই মানে হচ্ছে যে বেদ এবং উপনিষদ দেখা হয়েছে, বেদিক পিরিয়ড। হ্যাঁ, এটা কিন্তু ধরে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। তারপরে হচ্ছে তোমার 600 থেকে 200 বিসিই জৈন, বুদ্ধ এবং ভগবত গীতা, মনুস্মৃতি, এগুলো কিন্তু আস্তে আস্তে এই সকল
এগুলো কিন্তু আস্তে আস্তে আসছে। নেক্সট আসছে তোমার 200 সি মানে 200 সাল, নাগার্জুনা অ্যান্ড দ্য রাইজ অফ মহাযান বুদ্ধিজম। ঠিক আছে, সূত্র পিরিয়ড। মহাযান বুদ্ধিজম কিন্তু বৌদ্ধ ধর্ম এই টাইমে আসছে, সেটা কত সাল? 200 সালে। 600 সালে কি আসছে দেখো, শঙ্করাচার্য স্কলাস্টিক পিরিয়ড অ্যান্ড দ্য রাইজ অফ বেদান্ত। বেদান্ত উন্নতি হচ্ছে, বেদান্ত আস্তে আস্তে পপুলারাইজ হচ্ছে। কবে? 600 সালের দিকে। পোস্ট 900 সি রাইজ অফ আদার বেদান্তিক স্কুল। তো এখানে 900 সালের পর কিন্তু নতুন নতুন বেদান্ত স্কুলের তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে সেগুলো ফ্লারিশ করছে সারা দেশ জুড়ে। তো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট অফ টু দা পয়েন্টে এক্স্যাক্টলি তুমি ডেট সহ কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অপশনে যখন আসবে তোমার সেই হিসাবে টিক দেবে, মানে গোল পূরণ করবে আর কি ওখানে। ঠিক আছে, গোল পূরণ মানে ওখানে বেসিক্যালি তোমার মেশিনে টিক দেওয়াই কাজ। ঠিক আছে, তো এইখানে লিস্টটা দেখো রাখি, লিস্টটা এখানে দেখা দরকার। দেখো নিচে এই যে লিস্ট রয়েছে, দেখেছো? এই যে এই লিস্টটা কিন্তু মনে রাখতে হবে যে কোন জায়গা থেকে কোনটা আসছে, কানেকশনটা কি, তাহলে তুমি বুঝতে পারবে। পরের পেজে যে লিস্ট আছে এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে যে কোনটার সাথে কোনটা রিলেটেড এবং কার ব্যাকগ্রাউন্ডে কি আসছে। যেরকম দেখো এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, টার্সিয়ারি এডুকেশন এভাবে ভাগ করছে। তো টার্সিয়ারি এডুকেশনে আবার দুটো ভাগ আসছে দেখো, এক হচ্ছে হায়ার এডুকেশন আর হচ্ছে তোমার ভোকেশনাল এডুকেশন। হায়ার এডুকেশনে তোমার জেনারেল আর প্রফেশনাল আসছে, আর ভোকেশনালে তোমার ট্র্যাডিশনাল আর নিউ অ্যান্ড এমার্জিং এডুকেশন আসছে। মেজর ফিল্ড অফ স্টাডি, তো বিভিন্ন যে মেজর ফিল্ড যেটা এখন সারা দেশ জুড়ে সব থেকে বেশি চলে এবং স্টুডেন্টরা বেশি পড়ে, তো সেগুলো কি কি দেখো, সায়েন্স, কমার্স, আর্টস, এরপর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, আর্কিটেকচার, তারপর হচ্ছে তোমার আইটিআই, আইটিসি, পলিটেকনিক, আইটি, কম্পিউটার ট্রেনিং, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এভিয়েশন, হসপিটালিটি অ্যান্ড রিটেলিং। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ডিটেলসে তোমার ভাগ করা যাচ্ছে। তো এই ভাগগুলো একটু তুমি মাথায় রাখবে তাহলে, যে কোনটা থেকে কোন জিনিসটা আসছে, কার সাথে কোনটা রিলেটেড, এগুলো কিন্তু আমরা অলরেডি সব জানি, কিন্তু তোমার এমনি মাথায় মাথায় রাখতে হবে যে কোন জায়গা থেকে কোন টাইপের সার্ভিস গুলো বেরোচ্ছে। ঠিক আছে, তো তাহলে তুমি যে টাইপের কোশ্চেন দিই তাহলে তোমার তো আর কোনো প্রবলেম হবে না। নেক্সট আসছে, এটা কিন্তু ধরে মুখস্থ রাখতে হবে যে ইন্ডিয়ান সোর্স অফ নলেজ কোনগুলো। একটু চার্ট করে বাড়িতে তারপরে কিন্তু পড়বে এবং বারবার রিভিশন দেখবে, এখান থেকে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন আসে। বাকি বুঝতে পারছো যে ইন্ডিয়ান সোর্স অফ নলেজ, ইন্ডিয়ান নলেজের সোর্স গুলো কি কি আছে এবং সেগুলো কি কিভাবে সেগুলোকে ভাগ ভাগ করা যায়। তো সেই আচ্ছা কি বলছো? হ্যাঁ, ধরে মুখস্থ করতে হবে এটা, সেগুলো কি? এই দেখো, ইন্ডিয়ান সোর্স অফ নলেজ কে বেদাস, স্মৃতি, দর্শন শাস্ত্র, পুরাণ, গীতা, এই টোটাল কিন্তু এই 5 ভাগে ভাগ করা যায়। দর্শন শাস্ত্রকে আবার বিভিন্ন ভাবে ভাগ করা যায়, পূর্ব মীমাংসা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, উত্তর মীমাংসা, ব্রহ্মসূত্র। ঠিক আছে, এই কয় ভাগে গেল। তারপরে হচ্ছে তোমার পুরাণকে আবার ভগবতম নামে কিন্তু ভাগ করা যায়। এরপরে আবার পুরাণ আর গীতার মাঝখান থেকে যেটা আসছে ইতিহাস, তো একে কিন্তু মেইন প্রমিনেন্ট হিস্ট্রি হচ্ছে আমাদের রামায়ণ আর হচ্ছে মহাভারত। ওকে, এরপর তোমার ইন্ডিয়ান সোর্স অফ নলেজের পার্টে দুটো পার্টে আসছে, রাইটিং অফ আচার্য, আচার্য আচার্য আর হচ্ছে তোমার জগৎগুরুদের রাইটিং বিভিন্ন টাইপের, তারপরে রাইটিং অফ রাশিক, ভক্ত অ্যান্ড সায়েন্স। তো বিভিন্ন ধরনের রাইটিং হচ্ছে বিভিন্ন ভক্তদের, তারপরে হচ্ছে সায়েন্সদের, আর হচ্ছে তোমার ঋষিদের। ঠিক আছে, বিভিন্ন টাইপের লেখা। নেক্সট হচ্ছে তোমার স্যাংশন অফ বেদাস, সংহিতা, ব্রাহ্মক, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে, বেদের যে 4টে ভাগ তো তার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে বেদাঙ্গ। বেদাঙ্গকে বিভিন্ন ভাবে ভাগ ভাগ করা যায়, যে উপবেদ হিসেবে ভাগ করা যায়। সেই উপবেদ গুলো কি কি দেখো, যে অথর্ববেদ, ধনুর্বেদ, গন্ধর্ব বেদ আর আয়ুর্বেদ। এই 4 ভাগে কিন্তু এখানে এদের ডিটেলসে ভাগ ভাগ করা যায়। ঠিক আছে, তো এটা এই পার্টসটা গেল। নেক্সট আসছে ইন্ডিয়ান সোর্সেস, পার্টস অফ বেদাঙ্গ। তো বেদাঙ্গকে আবার কি কি ভাগে ভাগ করা যায় সেটা তোমার এখানে মাথায় রাখা দরকার। তো বেদাঙ্গকে তোমার দেখো এই যে বিভিন্ন টাইপে ভাগ করা যায়, বিভিন্ন টাইপে। এই টাইপ গুলো কি কি দেখো, বেদাঙ্গ হচ্ছে তোমার ব্যাকরণ। ঠিক আছে, ব্যাকরণ মানে কি, সংস্কৃত গ্রামারের কথা, মানে সংস্কৃত ব্যাকরণের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, যে সংস্কৃত টার্ম থেকে কিন্তু সেই হিসেবে আসছে ব্যাকরণ। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু এখানে লেখা। ওকে, গ্রামার কিন্তু সেই সময় লেখেনি, পয়েন্টের নাম। তো সেই সময় ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখা দরকার যে ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ কোনটা, কারণ বেসিক্যালি আমাদের এখান থেকে সব জিনিসগুলো নিয়ে নিয়ে লোকজন কপি পেস্ট করে নিজের নাম দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু বিজনেস করেছে। তো সেই জিনিসগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে চলেছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার নিরুক্ত হচ্ছে তোমার ডিকশনারি। তারপর হচ্ছে তোমার চাড্ডা হচ্ছে তোমার পোয়েটিক স্ট্যান্ডার্স।
তারপর হচ্ছে তোমার জ্যোতিষ্ক হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমি, আর হচ্ছে অ্যাস্ট্রোলজি, আর কল্পসূত্র হচ্ছে দ্য টাইপস হুইচ গিভ কনসাইজ ফর্ম অফ বেদিক রিলিজিয়ান। তো বেদিক রিলিজিয়ানকে আরো যে যে ভাগে ভাগ করা যায় তো তার এখানে লিস্ট রয়েছে। তো এইখানে এই যে তোমার বেদাঙ্গর যে পার্ট গুলো এগুলো কিন্তু একটু দেখা দরকার, ঠিক আছে? বেদাঙ্গর যে পার্ট গুলো এখানে রয়েছে, তো এই যে যে লিস্ট গুলো রয়েছে না রাখি, তুমি একটু বারবার দেখলে অটোমেটিক্যালি মনে পড়ে যাবে, কারণ এখানে লিস্ট গুলো হচ্ছে তুমি খেয়াল রাখলে ধরো তোমার 4টে অপশন দিল, তো তাহলে তুমি সেই হিসাবে কারেক্ট অপশনটা তুমি কিন্তু চুজ করে সেটা তুমি কিন্তু নির্দিষ্ট করতে পারবে, আমরা কিন্তু পারবে না। ঠিক আছে, তো এই বুঝতে পেরেছো রাখি, এই লিস্টটা কিন্তু এখানে রয়েছে। নেক্সট হচ্ছে তোমার এই যে অবজেক্টিভ অফ এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এনশিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে আমাদের অবজেক্টিভ গুলো কি কি ছিল, শিক্ষার শিক্ষার দরকার কি ছিল, তো সেগুলো এখানে বলছে। দ্য অ্যাকুইজিশন অফ নলেজ, জ্ঞান আহরণ করা। দ্য ইনকালকেশন অফ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস ডিউটিস, সামাজিক এবং যে ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলো ফলো করা। নেক্সট হচ্ছে প্রমোশন অফ ক্যারেক্টার, যে সকল ক্যারেক্টার গুলো এখানে রয়েছে তো সেই ক্যারেক্টার গুলোকে আরো প্রমোট করা। তো সেই সব এখানে বলা হচ্ছে যে এডুকেশনের সিস্টেমই হচ্ছে এটা প্রাচীন সমাজ, এবং সেই হিসাবে কিন্তু কন্টিনিউয়াসলি সবকিছু এগোতো। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এই জিনিসগুলো দরকার যে তোমার আমাদের দেশে যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার যে এডুকেশন, তো সেটা কোন জিনিসের উপর বেস করে বসিয়েছিল। তো এই হচ্ছে তোমার এই যে যে পয়েন্ট গুলো আমরা বললাম, এই যে যে টপিক গুলো উপরে হচ্ছে আছে হচ্ছে বেসিস করে ছিল এখানে। ঠিক আছে, যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া আমাদের যে এডুকেশনের প্যাটার্ন বা নলেজের প্যাটার্ন যেটা, আর সেখান থেকে আমরা এডুকেশন নিয়ে নিয়ে কিন্তু নলেজ আহরণ করছি, তো জ্ঞান আহরণ করছি, সেই ব্যাপারটা রয়েছে। এই যে আশ্রম অ্যান্ড সেজেস পারফর্মিং ইয়োগা, দেখো কত পেজ, 10.4 পেজে কিন্তু এই যে আশ্রমের কথা বলা হচ্ছে, এবং কিন্তু সেজেস পারফর্মিং যজ্ঞ, ঠিক আছে, মানে ঋষিরা যজ্ঞ পালন করছে, তো সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে। ঠিক আছে, রিলেশন অফ নলেজ উইথ লাইফ, তো জীবনের সাথে তোমার যে নলেজের যে কানেকশন, তো তার কথা এখানে বলা হয়েছে। আর এমনি সিম্পল ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি তার জন্য প্রত্যেক ওয়ার্ডের আর বাংলা বলছি না, বুঝতে পারছো, কারণ ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, এখানে কোনো কঠিন ওয়ার্ডও নেই এখানে, আমি তার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের আর বাংলা আর বলছি না, বুঝতে পেরেছো? তো সেই জিনিসটা এখানে রয়েছে। নেক্সট তুমি দেখো, বইটা আমি সামনে রেখে নিই। যেই ব্যাপারটা রয়েছে তোমার রিলেশন অফ নলেজ নলেজ উইথ লাইফ, যে পার্টটা গেল, এখান থেকে আমরা কি জিনিসগুলো আমরা জানতে পারি যে উই নিড টু লুক দ্য ফলোইং বেসিক ক্লাসিফিকেশন, যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে ক্লাসিফিকেশন গুলো আমাদের অ্যানালাইজ করা দরকার, যে আমরা কি কি জানতে পারি। দেখো, রিভিল টেক্সট অফ শ্রুতি, হোয়াট ইজ হার্ড, 4 বেদাস অ্যান্ড 108 উপনিষদ কাম আন্ডার দ্য শ্রুতি ক্যাটাগরি। তো শ্রুতি ক্যাটাগরি কথা বলা হচ্ছে এখানে। তো শ্রুতি মানে কি? শ্রুতি মানে হচ্ছে যেটা আমরা শ্রবণ করি, মানে শুনি। এই যে যে দেখো বেদাসের যে থিওরি গুলো আমাদের বেদে যেটা রয়েছে, তো এগুলো কিন্তু শ্রুতির মাধ্যমে কন্টিনিউয়াসলি এক এক জেনারেশন পর আরেক জেনারেশন আসছে। এই যে আমাদের দেশে মুসলিম আক্রমণ হয়েছে, ব্রিটিশ আক্রমণ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জন আক্রমণ করেছে, কিন্তু তারপরে এই যে যে জ্ঞানগুলো সেগুলো কিন্তু হারিয়ে যায়নি। তার কারণ কি? বা সেই কোনো টেক্সট হিসেবে কিন্তু সেই হিসেবে আমাদের কন্টিনিউয়াসলি সেই হিসেবে ছিল না, যে বছরের পর হাজার হাজার বছর ধরে এগুলো কি করে আসছে, এগুলো হচ্ছে শ্রবণের মাধ্যমে। ধরো একটা লোক, তার যে ছেলে বা মেয়ে আছে, সে জ্ঞানটা মানে বেদের সম্পূর্ণ জ্ঞান সে বর্বর গড় গড় করে বলে যাচ্ছে, এবং সেগুলো শ্রবণের মাধ্যমে সেই পরের জেনারেশন সেটা মুখস্থ করে রাখছে পুরোটা। ঠিক আছে, তো তার জন্য এখানে যদি কোনো বই থাকতো, যদি বই পুড়িয়ে দিলে সেই জ্ঞান উড়িয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে কন্টিনিউয়াসলি জেনারেশন পর জেনারেশন আসছে, ওটা শ্রবণের মাধ্যমে শুনে শুনে মুখস্থ রাখছে, যেরকম আমরা ছোটবেলায় পড়ি না, ঠিক সেরকম জিনিস। তো তার জন্য এই জ্ঞান কখনো কিন্তু কোনোদিনও কিন্তু হারিয়ে যায়নি। তো তার কারণ হচ্ছে এটা শ্রবণের মাধ্যমে আসে, লিখিত কর্মভাবে ছিল না, যে লিখিত জিনিস যেরকম পুড়িয়ে দিলে চলে গেল সেগুলো সব বই। বুঝতে পেরেছো? এটাকে তোমার শ্রুতি বলে, যেটা আমরা শুনি। যে 4 ধরনের বেদাসের কথা বলা হচ্ছে, সেই 4টা ব্যক্তি, ঋক, সাম, যজু, অথর্ব বেদ। ঠিক আছে, আর উপনিষদের কথা এখানে বলা হচ্ছে তোমার 108টি উপনিষদ হচ্ছে। দেখবে আমাদের সনাতন ধর্মে কিন্তু 108 সংখ্যাকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হিসেবে আমরা মান্য করি। ঠিক আছে, তো সেই 108টা উপনিষদ কিন্তু টোটাল আমাদের রয়েছে। তো এইগুলো টার্ম গুলো কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখা দরকার। রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? তারপর স্মৃতি যেগুলো রয়েছে, হোয়াট ইজ রিমেম্বার, যেটা মনে করা হয়েছে, যেটা শোনা হয় আর যেটা মনে করা হয়। ঠিক আছে, রিমেম্বার যেটা আমরা আগে পড়ে তারপর সেগুলো মনে রেখেছি, সেগুলো কি, তার মধ্যে কি কি আসছে দেখো। আমাদের ভগবত গীতা, শ্রী শ্রী ভগবত গীতা, 18টা পুরাণ, 18টা পুরাণ রয়েছে। তারপরে তার মধ্যে তোমার অর্থশাস্ত্র রয়েছে, কামসূত্র রয়েছে। ঠিক আছে, কামশাস্ত্র মানে কামসূত্রের কথা বলা হচ্ছে। কামসূত্র কার লেখা? এটা কিন্তু প্রিভিয়াস এর টাইমে এসছে, বাদশায়নের লেখা। ঠিক আছে, বাদশায়নের লেখা কামসূত্র। তারপর হচ্ছে তোমার তন্ত্র, তারপরে হচ্ছে তোমার মেনি আদার কাম আন্ডার দ্য স্মৃতি ক্যাটাগরি। তো এগুলো হচ্ছে তোমার স্মৃতি ক্যাটাগরির মধ্যে আসে।
তো এই যে যেগুলো কার কার লেখাগুলো কিন্তু তোমার অবশ্যই মুখস্থ রাখা দরকার, ঠিক আছে। যে যেরকম আমরা দেখলাম অর্থশাস্ত্র কার লেখা, অর্থশাস্ত্র হচ্ছে তোমার চাণক্য লেখা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মাথায় রাখা দরকার। তারপর কামসূত্র কার লেখা, কামসূত্র হচ্ছে তোমার বাদশাহের লেখা। তো এই জিনিসগুলো কিন্তু এইভাবে মাথায় রাখতে হবে। নেক্সট আসছে কি দেখো, যে টু স্টেজেস আর ইম্পর্টেন্ট ইন এডুকেশন প্রসেস। তো এডুকেশনে মানে শিক্ষার ক্ষেত্রে দুই ধরনের জিনিস কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট বা উপযোগী। বিদ্যারম্ভ, ঠিক আছে, মানে হচ্ছে তোমার বিদ্যা আরম্ভ হচ্ছে কবে থেকে, 5 বছর বয়স থেকে। ওই দেখো এডুকেশন উড স্টার্ট এট দ্য এজ অফ 5, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার উপনয়ন। তো আচ্ছা, কি বলো, কি কোশ্চেন? আচ্ছা, পরের নিচে দেখো প্রসেস দেওয়া রয়েছে। ওই যে আমরা শ্রুতি আর স্মৃতি দেখলাম, তারপরে নিচে দেখো প্রসেস রয়েছে, যে টু স্টেজ অফ ইম্পর্টেন্ট ইন দ্য এডুকেশন প্রসেস। বুঝে পেয়েছো? রাখি যে কোন কোন প্রসেসে এডুকেশন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তোমার এই যে বিদ্যা আরম্ভ, মানে হচ্ছে বিদ্যা আরম্ভ হচ্ছে কবে, যেরকম ওই যে ছোটবেলায় আমাদের হাতে খড়ি হয় না, ঠিক আছে, সেটা দেখো যে 5 বছর বয়সের যেটা কথা বলা হচ্ছে এখানে। এখন তো বাচ্চাদের মানে হওয়ার আগেতে পারলে সেখান থেকে স্কুলে দিয়ে দেয়, প্লে স্কুলে, কত 2 বছর বয়সে বা 1.5 বছর বয়সেও দিয়ে দেয়। তো এখন তো অবস্থা খুবই বাজে। তো কিন্তু জেনারেলি তোমার কিন্তু এই যে 5 বছর বয়সে তোমার এই যে বিদ্যা আরম্ভর কথা কিন্তু বলা হয়েছে। বুঝে পেয়েছো এবার? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ সেটাই বলছি। তারপর হচ্ছে তোমার উপনয়ন, যেরকম দেখবে উপনয়ন করায় বাচ্চাদের, যে পড়াশোনা শুরু করছে, তো সেই হিসাবে এডুকেশন সেরিমনি। ওই যে যেটা সোজা কথায় হাতে খড়ি দেওয়া, ঠিক আছে, হাতে খড়ি কথা বলা হচ্ছে। তো সেখানে যে একজন ধরো কোনো গুরু থাকে বা গুরুমা থাকে, সে হচ্ছে তোমার তার হাতে খড়ি দিয়ে দেয়, মানে সে পড়াশোনা লেখাপড়া যে শুরু হয়, ঠিক আছে। ওই যেরকম বাচ্চাদের এমনি মুখে ভাত দিয়ে ভাত খাওয়ানো শুরু হয়, ঠিক সেরকম এটা উপনয়নে তো এইভাবে শুরু করলো। এরপর হচ্ছে যেটা 3 নম্বরে দেখো, যে এরপর দ্য স্টুডেন্ট হ্যাড টু স্টাডি ইন দ্য গুরুকুলস ফর অ্যাবাউট 12 ইয়ার্স। এরপর এখানে গুরুকুলের কথা বলা হচ্ছে, যে গুরুকুলে একটা বাচ্চাকে 12 বছর থাকতে হয়। তার মানে তুমি সোজা কথা, তুমি ক্লাস 12 অব্দি সেখানে পাশ করলো, ঠিক আছে, সেরকম একটা অবস্থা। মানে ওখানে তা না, কিন্তু ওখানে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করে, ঠিক আছে। কিন্তু আমি যদি মানে এখন আমাদের কারেন্ট সিচুয়েশনের সাথে আমরা ফলো করি, আফটার দ্যাট দে ওয়ার অ্যালাউড টু গো টু হোম। তারপর তাদের গুরু গেভ দেম ফাইনাল ইনস্ট্রাকশন। তারপর তাদের বাড়িতে যেয়ে দেওয়ার আজ্ঞা দেওয়া হয়। দিস রিচুয়াল ইজ কল্ড সমাবর্তন সংস্কার, ঠিক আছে, এটাকে সমাবর্তন সংস্কার বলা হয়ে থাকে। এর ফলে কিন্তু এরপরে আরো যে টার্ম গুলো আসছে তোমার, শ্রাবণ, ঠিক আছে, অ্যাকোয়ারিং নলেজ ইন শ্রুতি বাই লিসেনিং। তো শ্রাবণ মানে হচ্ছে মানে শ্রবণ। শ্রবণ মানে কি, মানে শুনে শুনে যে জ্ঞান লাভ করা, ওই যে যেটা আমরা বলছি, মানে ধরো গুরু রিডিং পড়ছে, ঠিক আছে, বা কেউ রিডিং করছে, তো সেটা শুনে শুনে সেখান থেকে জ্ঞান লাভ করো এবং সেটা মুখস্থ রাখা, সেটাকে তোমার শ্রবণ মানে হচ্ছে। তারপর হচ্ছে তোমার মানানা, মানে হচ্ছে তোমার পিপল থিংস অ্যানালাইজ দেমসেলফ অ্যাবাউট হোয়াট দে হার্ড, ঠিক আছে। মানানা মানানা মানে হচ্ছে ধরো কোনো একটা জিনিসকে মেনে চলা বা মান্য করা, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। একই দেখো সংস্কৃত টার্মের সাথে তুমি যদি বাংলা টার্ম গুলো দেখো, তাহলে তোমার সেই সব বুঝতে সুবিধা হবে। ইংলিশ টার্মটা পড়তে যাবে না, তাহলে ধরো অচেনা অচেনা লাগতে পারে। কিন্তু যখন তুমি বাংলা টার্মটা দেখবে সংস্কৃতের সাথে কিন্তু এখানে ডাইরেক্ট কানেকশন আছে। তো সেই হিসাবে তোমার ওইভাবে তুমি যদি দেখো যে ওয়ার্ড ধরে ধরে, তাহলে তোমার কিন্তু সেই জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, যে মাননা যেটা এখানে রয়েছে। তারপর তোমার দেখো নিধিদায়া, নিধিদায়াসন, ঠিক আছে, এখানে কম্প্রিহেনশন অফ ট্রুথ অ্যান্ড অ্যাপ্লাইং ইন ইনটু রিয়েল লাইফ। তো এটা তোমার কম্প্রিহেনশন ইন ট্রুথ, এবং মানে সত্য, এবং সেটাকে সত্যবাদিতা কি করে দৈনন্দিন জীবনে কাজের সাথে আমাদের ইউজ করা যায়, তো সেটা সম্পর্কে কিন্তু এখানে পরপর বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই ব্যাপারটা গেল। এরপর তোমার বেদাসের কথা বলা হচ্ছে, যে কয় টাইপের বেদ আছে। বেদ আছে তোমার এই যে 6টা বেদ রয়েছে। ওই দেখো এই যে লিস্ট করা 1 2 3 4 5, পেয়েছো? 6টি বেদ, 6টি বেদাঙ্গ রয়েছে, 6টা দর্শন রয়েছে, ঠিক আছে, পুরাণ রয়েছে। পুরাণ মানে হিস্ট্রি সম্পর্কে আমাদের রয়েছে। তর্কশাস্ত্র মানে কি, তর্কশাস্ত্র, ঠিক আছে। তুমি ইংলিশ টার্ম না হিসেবে বাংলা টার্মের সাথে মিলিয়ে পড়ো, তাহলে কিন্তু সুবিধা হবে। যে তর্কশাস্ত্র বাংলায় যেরকম রয়েছে, এখানে কিন্তু দেখো যে ইংলিশে সেই হিসেবে লেখা হয়েছে যে তর্কশাস্ত্র মানে কি, লজিক। তারপর হচ্ছে তোমার উপনিষদ। তো এইভাবে কিন্তু বৈদিক সিস্টেম, মানে বেদ হিসেবে, বেদ কিন্তু এই কয় ভাগে কিন্তু বিভক্ত টোটাল, ঠিক আছে। মানে এই জিনিসগুলো নিয়ে এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে, ঠিক আছে। ফার্স্টে তোমার দেখো যে ঋগ্বেদ মানে হচ্ছে দ্য বুক অফ মন্ত্র, যেখানে ঋগ্বেদে হচ্ছে তোমার সেগুলো বিভিন্ন টাইপের প্রচুর পরিমাণে বিভিন্ন মন্ত্র সম্পর্কে এখানে ডিটেলসে কিন্তু এখানে রয়েছে। নেক্সট হচ্ছে সামবেদ। সামবেদ মানে হচ্ছে যেখানে তোমার, সামবেদ মানে হচ্ছে তোমার গান রচিত হয়, যে বেদে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের গান সঙ্গীত সম্পর্কে কিন্তু ডিটেলসে রয়েছে, সেটাই কিন্তু তোমার এখানে সামবেদের কথা এখানে বলা হচ্ছে, যে বুক অফ চান্ট। নেক্সট হচ্ছে যজুর্বেদ, মানে হচ্ছে তোমার রিচুয়াল। রিচুয়াল মানে হচ্ছে তোমার নীতি, ধরো যে কোনো যজ্ঞ করা বা কোনো টাইপের কোনো ধরনের কোনো করা, ধরো কোনো ধরো মুখে ভাত দিচ্ছে বাচ্চার,
বা কোনো বিয়ে হচ্ছে, বা কোনো ধরো মেয়ের স্বাদের অনুষ্ঠান হচ্ছে, মানে যে কোনো মেয়ে যে গর্ভবতী হচ্ছে, তো তারপরে তার জন্য যে অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে। তো এই যে যে জিনিসগুলো সেগুলো কিন্তু তোমার সম্পর্কে এখানে ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে, যে বিভিন্ন টাইপের যে রিচুয়াল যেগুলো আমরা আমাদের সনাতন ধর্মে ফলো করি, তো সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু এখানে পরপর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, রাখি, বুঝতে পারছো যে বিভিন্ন টাইপের আমরা রিচুয়াল পালন করি না? ওই যে যেরকম যে জন্ম হলে বাচ্চাদের খাওয়াচ্ছে, মানে বাচ্চাদের খাওয়াচ্ছে মানে বাচ্চার জন্ম হলে আশেপাশে লোকজনদের ডেকে খাওয়াচ্ছে, তো সেই সব যে যে টাইপের যতগুলো রিচুয়াল গুলো ফলো করি, তো সেই রিচুয়াল গুলো সম্পর্কে কোথায় আমি পাবো পাবো হচ্ছে এই যে যজুর্বেদে। ওকে, নেক্সট হচ্ছে বেশ সামবেদ আর যজুর্বেদ হ্যাভ গায়ত্রী মন্ত্র। তো এখানে সামবেদ এবং যজুর্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্র কথা বলা হচ্ছে, যে ওই যে অঙ্গ ভুব স্বাহা তস্যাবিতু বরেণ্যম, ওইটা যে আছে না গায়ত্রী মন্ত্র, তো এই যে এই গায়ত্রী মন্ত্র কথা কিন্তু এখানে রয়েছে। নেক্সট আসছো তুমি দেখো অথর্ববেদ। তো অথর্ববেদ হচ্ছে তোমার দ্য বুক অফ স্পেল। এটা হচ্ছে তোমার ভিভিড ডেসক্রিপশন অফ ভেরিয়াস আর্ট এবং সায়েন্স সম্পর্কে কিন্তু এখানে রয়েছে। অথর্ববেদে বিভিন্ন টাইপের আর্ট এবং সায়েন্স সম্পর্কে ডিটেলস তুমি কিন্তু অথর্ববেদে পেয়ে যাবে লিস্টে। ঠিক আছে, ঋগ্বেদ ইজ অলসো ঋগ্বেদ ইজ অলসো কল্ড ঋগ্বেদা সংহিতা। ঠিক আছে, ঋগ্বেদকে আবার ঋগ্বেদ সংহিতাও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো যে পিওর ওরাল টিচিং এ তোমার হচ্ছে তোমার পিওরলি বেদিক পিরিয়ড থেকে আসছে। ওরাল টিচিং মানে ওই যে গুরু বা গুরুমা বলছে এবং সেটা শুনে শুনে সেগুলো শিক্ষা লাভ করছে। ঠিক আছে, ছাত্ররা, তো সেগুলো ছাত্র ছাত্রীরা, তো সেই হিসাবে এটা বলা রয়েছে। থিঙ্কিং হচ্ছে তোমার চিন্তাম। থিঙ্কিং মানে কি, চিন্তাম মানে যে চিন্তা। ঠিক আছে, এমনি দেখো বাংলা ওয়ার্ডের সাথে তার জন্য মনে করো জিনিস হলে তাহলে কোনোভাবেই ভুলবে না। ঠিক আছে, চিন্তা মানে হচ্ছে সে চিন্তা করা। অ্যাবাউট ওমেন এডুকেশন, তো ওমেন এডুকেশন সম্পর্কে এখানে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ হাই স্ট্যান্ডার্ড অফ লার্নিং অফ ওমেন অলসো। তো ওমেনদের মধ্যেও বিভিন্ন হাই স্ট্যান্ডার্ড লার্নিং এর কথা এখানে পরপর বলা হচ্ছে, মানে মেয়েরা উচ্চ শিক্ষা গ্রহণ করবে এবং তারা স্বাবলম্বী হয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে। তো সেই টাইপের ব্যাপার কিন্তু এখানে রয়েছে। যে তারপর ব্রাহ্মণ ব্রাহ্মভাদিনিস। ঠিক আছে, এখানে তোমার they were the people who did not marry and pursued studies throughout their life, মানে যেটা যে সকল লোক হচ্ছে পড়াশোনা করার জন্য তারা কখনো বিয়ে করেনি, তো সেই হিসাবে কিন্তু কথা বলা হচ্ছে যে ওম্যান ইউজ টু লার্ন বেদাস আর বেদাঙ্গ। তো ওম্যান সাধারণত মেয়েরা সাধারণত তখন বেদান্ত আর হচ্ছে তোমার বেদ পড়াশোনা করতো। দেয়ার ইনভলভমেন্ট ওয়াজ মোর ইন রিসাইটিং হাইমস হুইচ ওয়াজ নেসেসারি ফর দ্য যজ্ঞ স্যাক্রিফাইস। তো এখানে হচ্ছে তোমার বিভিন্ন টাইপের যে উচ্চারণ গুলো রয়েছে বা বিভিন্ন টাইপের যে শ্লোক গুলো রয়েছে, সেই শ্লোকগুলো উচ্চারণের মাধ্যমে সেই জিনিসগুলো রেগুলার ব্যবহার করা এবং আস্তে আস্তে সেটা যজ্ঞে সেগুলো পালন করা। ঠিক আছে, তো সেই সম্পর্কে এই জিনিসগুলো কিন্তু কথা বলা হচ্ছে, যে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো কিন্তু আমরা গ্রহণ করি। নেক্সট হচ্ছে তোমার দ্য ফেজ মার্কস অ্যানাদার ট্রানজিশন ফ্রম স্পিরিট টু ব্রাহ্মণাস টু দ্য স্পিরিট অফ উপনিষদ। তো ব্রাহ্মণাস থেকে কিন্তু এটা উপনিষদের দিকে পরপর এগিয়ে চলেছে। ওকে, তো এখানে তোমার বেসিক্যালি তোমার রিচুয়ালের দিকে কিন্তু পরপর কন্ডিশন আমরা ইউজ করি এবং সেই হিসেবে আস্তে আস্তে কিন্তু এগোতে হয়। ঠিক আছে, এরপরে এই জিনিসটা দেখো পরপর যেটা রয়েছে সাবজেক্ট ইন বেসিক এডুকেশন, পরের টপিক, যে ইট মাইট টেক 12 years for a student to develop expertise in on Veda and therefore it would 12, 20 or 36 years to so on। তো এখানে কিন্তু একজনকে বলা হচ্ছে যে মোটামুটি কোনো একটা শিক্ষার্থীকে 12 বছর কিন্তু সময় দিতে হবে মোটামুটি বেদ এবং বেদ সম্পর্কে জানতে। ঠিক আছে, 12 বছর। তো এটা হচ্ছে ইটু 12, 20 বা 23 বছর 36 বছর হতে পারে। তো সেই হিসাবে সেই লিস্টের কথা এখানে বলা হচ্ছে, যে এ গ্রাজুয়েট ওয়াজ অলসো কল্ড স্নাতকা অ্যান্ড গ্রাজুয়েশন সেরিমনি ওয়াজ কল্ড সমাবর্তনা, যেটা কিন্তু এখনো যেটা ফলো করা হয়। যখনই সে গ্রাজুয়েশন করছে তখন থেকে গ্রাজুয়েট বলছে। ঠিক আছে, স্নাতকা। আর যখন এই যে গ্রাজুয়েট হওয়ার পর যে সেরিমনি, সেটাকে তোমার সমাবর্তন হচ্ছে, যেটা তুমি দেখবে যে ধরো যারা নাম করে ইউনিভার্সিটিতে পড়ে তাদের কিন্তু সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো সেইটার কথাও কিন্তু এই যে আদিকালে সেই হিসাবে কিন্তু এটা কন্টিনিউয়াসলি চলছে, এটা যে হঠাৎ অন্যভাবে নতুন শুরু হচ্ছে তা কিন্তু না। ঠিক আছে, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে আমরা ফলো করতে পারি। ওকে, তো এটা উমেন এডুকেশন গেল, তারপর হচ্ছে সাবজেক্ট অফ বেদিক এডুকেশন গেল। এরপর আসছে হচ্ছে আমরা বুদ্ধিস্ট এডুকেশন। বুদ্ধিস্ট এডুকেশন মানে গৌতম বুদ্ধের যে এডুকেশন, সেই সবের কথা কিন্তু এখানে পরপর আমরা বলছি, যে বৌদ্ধ এডুকেশন কি করে চলছে এবং সেটা কিভাবে চলে।
বৌদ্ধ এডুকেশন সম্পর্কে দেখো, নন বৈদিক ফিলোসফি স্কুল রেফার টু দ্য অথরিটি অফ দ্য উপনিষদ। ঠিক আছে, উপনিষদের অথরিটির কথা এখানে বলা হচ্ছে, দ্যাট ইজ জৈন, বুদ্ধিস্ট, চার্বাকা, দিস আর দ্য নাস্তিক স্কুল। তো নাস্তিক স্কুলকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা দেখো আমরা দর্শনে পড়েছি। ঠিক আছে, যে একে চার চার ভাগে কিন্তু ভাগ করা যায়, যথা জৈন, বুদ্ধ এবং চার্বক এবং হচ্ছে তোমার নাস্তিক। এই চার ভাগে কিন্তু টোটাল ভাগ করা যায়। ঠিক আছে, এই চারটা ভাগটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। হ্যাঁ, বুঝতে পারছো, এখানে দেখো ডাইরেক্ট তোমার কিন্তু রয়েছে এখানে যে বুদ্ধিস্ট এডুকেশনের লিস্টে কিন্তু ওখানে পরপর কিন্তু পেয়ে যাবে। তো লর্ড বুদ্ধার সম্পর্কে কিন্তু ব্যাকগ্রাউন্ড গুলো দিয়েছে, কি কবে জন্ম কবে মৃত্যু। নাস্তিক স্কুল মানে, আচ্ছা দেখো, ঈশ্বরে যে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক। ঠিক আছে, আর যে ঈশ্বরে কোনো বিশ্বাস নেই, ঈশ্বর বলে কেউ আছে এটা বিশ্বাস করে না, যে তাদের হচ্ছে নাস্তিক বলে। ঠিক আছে, তো সে নাস্তিক স্কুল মানে নাস্তিক, এই যে বাদ সম্পর্কে যেখানে রয়েছে, তো সেটাকে নাস্তিক স্কুল অফ থট বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন ঈশ্বরের অবস্থান যে কখনোই সে কল্পনা করে না বা মান্য করে না, বা ঈশ্বরের যে অবস্থান আছে তাই সে ভাবেই না সে। ঠিক আছে, বা পুরোপুরি রিজেক্ট করছে, তাকেই তোমার নাস্তিক বলছে, যে ঈশ্বরে বা ধর্মে কোনো বিশ্বাস রাখে না। ওকে, রাখি, বুঝতে পেরেছো নাস্তিক মানে কি? তো সেই ব্যাপারটা গেল। তো এরপর দেখো বুদ্ধিস্ট এডুকেশন সম্পর্কে হচ্ছে যে 2600 বছর আগে কিন্তু বুদ্ধিস্ট এডুকেশন কিন্তু 2660 বছর আগে বুদ্ধিস্ট এডুকেশন আস্তে আস্তে শুরু হচ্ছে। ঠিক আছে, লর্ড বুদ্ধ ডেলিভার্ড হিজ ফার্স্ট সার্মন ইন দা ভিলেজ অফ সারনাথ। তো ভগবান বুদ্ধ হচ্ছে তোমার, আচ্ছা কি বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটাই হচ্ছে তোমার নাস্তিক স্কুল। তো ভগবান বুদ্ধ হচ্ছে ডেলিভার্ড হিজ ফার্স্ট সার্মন তো ইন দা ভিলেজ অফ সারনাথ। সারনাথ যে ভিলেজ আছে, ভিলেজ মানে কি গ্রাম আছে, তো সেখানে কিন্তু এই বৌদ্ধদের ফার্স্ট সার্মন কিন্তু হয়েছিল। ঠিক আছে, near the city of Benares in Uttar Pradesh. This event is known as the turning of the wheel of law. ঠিক আছে, তো যেখানে কিন্তু সম্পূর্ণভাবে আমরা নতুন নতুন জিনিস আমরা প্রত্যক্ষ করতে পারি। লর্ড বুদ্ধা asked his followers to avoid the worldly extremes of indulgence. He suggested middle path. তো এখানে দেখো গৌতম বুদ্ধ সবসময় কিন্তু ধরো মধ্যম পন্থা, যেটা আমরা দেখো ক্লাস 8-এ কিন্তু আমরা পড়েছি, মনে আছে যে মধ্যম পন্থার কথা কিন্তু গৌতম বুদ্ধ বলেছেন সবসময়, যে এই যে মধ্যম পন্থা ফলো করে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে কথা এটা বলা হচ্ছে, যে সেই জ্ঞানগুলো দেখো বিভিন্ন রিলিজিয়ানে কোন কোন টাইপের জ্ঞান আছে তার কিন্তু কথা বলা হচ্ছে। তো এখানে বেসিক্যালি বুদ্ধিস্টের সাথে কিন্তু সেই হিসাবে তোমার কম্পারিজন করা হচ্ছে। ঠিক আছে, এ চাইল্ড উড স্টার্ট হিজ এডুকেশন এট দ্য এজ অফ 8 and after the প্রবর্জা or পাপবাজ্যা সেরিমনি দ্যাট ওয়াজ ওপেন টু অল কাস্ট। ঠিক আছে, এখানে তোমার দ্য চিলড্রেন উড স্টাডি এডুকেশন, মানে সব শিশুরা কিন্তু 8 বছর বয়সের মধ্যে কিন্তু সে পড়াশোনার মধ্যে প্রবেশ করবে, এবং আফটার দ্য প্রবর্জা অর পাপবাজ্যা সেরিমনি দ্যাট ওয়াজ সেম ওপেন ফর অল কাস্ট। তো এখানে সবার জন্য কিন্তু সেটা খুলে দেওয়া হচ্ছে, এবং সবাই মিলে সেই শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারবে। তো সেই অ্যাটিটিউডও এখানে সেই হিসাবে দেওয়া হচ্ছে, যে মাত্র কয়েকজনই মাত্র সেই সুযোগ সুবিধা ফলো করবে সেরকম কিন্তু না। ঠিক আছে, তো এই সম্পর্কে এই জিনিসটা বলছে। নেক্সট আছে দেখো, এখানে তোমার এই বুদ্ধিস্ট এডুকেশন আমরা যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে তার উপর বেস করে বুদ্ধিস্ট কনসেপ্ট অফ থিওরি এখানে দাঁড়িয়ে রয়েছে, তো সে সম্পর্কে এখানে বলা রয়েছে। ঠিক আছে, একদম বেসিক বেসিক জিনিস। দ্য মক ওয়ার অর্গানাইজড ইনটু দ্য সংঘা ফর বেটার ম্যানেজমেন্ট। ঠিক আছে, এই সন্ন্যাসীরা হচ্ছে বিভিন্ন ভাবে অর্গানাইজড হইতে কাজ করবে, যাতে আলটিমেটলি দেশের উন্নতি হয়। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু গেল। এখানে তোমার বুদ্ধিস্ট এডুকেশনের মধ্যে এই জিনিসগুলো মোস্ট ফান্ডামেন্টাল জিনিস। নেক্সট আছে দেখো, তো 4 নোবেল ট্রুথস অফ বুদ্ধিজম। নেক্সট পেজে তুমি 10.5 পেজে তুমি কিন্তু পেয়ে যাবে 4 নোবেল ট্রুথস অফ বুদ্ধিজম। বুদ্ধিজমের 4টে প্রধান প্রধান মেইন পিলার পেয়েছো পরের পেজে 10.6-এ। কি পেয়েছো 4 নোবেল ট্রুথস ইন বুদ্ধিজম? হ্যাঁ হ্যাঁ, এই নোবেল ট্রুথ গুলো কিন্তু অবশ্যই মানে মাথায় রাখতে হবে। দুঃখ, সমুদ্র,
নিরোধ আর অষ্টাঙ্গিক মার্গ, ঠিক আছে, মানে 8 fold পাথ। মানে কি, একবার এবার আমি বাংলায় বলি, সহজে মনে থাকবে। জীবন দুঃখময়, দুঃখের কারণ আছে, ঠিক আছে, এবং দুঃখের আর দুঃখ নিপীড়নের জন্য আমাদের যে সিস্টেম ফলো করতে হবে সেটাকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলি, ঠিক আছে। এই হচ্ছে সেই অষ্টাঙ্গিক মার্গ গুলো, দেখো একটু মনে করে দেখো। হ্যাঁ বলো। এটা কিন্তু ক্লাস 8 এর জিনিস, আমরা কিন্তু একটু মনে করে দেখো, ক্লাস 8 এর হিস্ট্রিতে কিন্তু আমরা পড়েছি যে অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে, গৌতম বুদ্ধের সেই অষ্টাঙ্গিক মার্গ কিন্তু এখানে বলছে। দেখো, সৎ চিন্তা, সৎ তোমার বাক্য, ঠিক আছে, সৎ, তারপরে হচ্ছে লাইভলিহুড, সৎভাবে বেঁচে থাকা, ঠিক আছে, সৎ কনসেন্ট্রেশন, সৎ চিন্তা, সৎকর্ম, সৎ বাক্য, এই যে যে জিনিসগুলো মনে পড়ছে রাখি। এটা দেখো আমরা কিন্তু ক্লাস 8 বা 7-এ পড়েছি হিস্ট্রি বইতে, ওই সেম জিনিসটা এখানে কপি পেস্ট করা, নতুন করে কিছু নেই। এই যে নতুন ইংলিশ টার্ম দেখে ভাবার ব্যাপার না, যেহেতু আমি জানি না 8টা জিনিস মুখস্থ রাখতে হবে, তা কিন্তু না। ওই সেম জিনিস আমরা দেখো ক্লাস 7 বা 8-এ আমরা পড়েছি যে গৌতম বুদ্ধের যে অষ্টাঙ্গিক মার্গ, ঠিক সেম জিনিস এখানে রয়েছে। ওটা একটু মনে করো, ঠিক সেম। এখানে যে স্টাইলেই থাকো, এই বইটাতে তো জানো তুমি কি করে, একই জিনিস টেনে টেনে বড় করে করে পেজ ভরাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এই করে থাকে বেসিক্যালি। তো বুদ্ধ এস্টাবলিশ এ কোড অফ কন্ডাক্ট কল ফাইভ প্রিন্সিপালস and suggested to refrain from them, ঠিক আছে। তো গৌতম বুদ্ধ কিন্তু বিভিন্ন সময় এই সম্পর্কে ডিটেলসে ডিসকাস করেছেন যে প্রত্যেকটা শব্দের অর্থ কি এবং সেটা তিনি কেন, এগুলো ডিটেলসে কিন্তু ডিসকাস করছেন, ঠিক আছে। তো ওখানে ভায়োলেন্স, স্টিলিং, সেক্সুয়াল মিসকন্ডাক্ট, লাইং আর টেকিং ইনটক্সিকেটিং সাবস্টেন্সেস, ফর এক্সাম্পল ড্রাগস অ্যান্ড ড্রিঙ্কস, তো এগুলো কিন্তু কথা বলা হচ্ছে যে এই পঞ্চশীলের কথা কিন্তু এস্টাবলিশ, এই কোড অফ কন্ডাক্ট গুলো কিন্তু অবশ্যই সবাইকে ফেলে মেনে মেনে চলতে হবে, ঠিক আছে। এবার বুদ্ধের যেগুলো কাউন্সিলে, যে বৌদ্ধ কাউন্সিল হয়েছিল মনে আছে, তো যে কাউন্সিল গুলো সম্পর্কে এখন যেটা রয়েছে তোমার বিনয় পিটক, সত্য পিটক, অভিনম্য পিটক, ঠিক আছে। এই যে যে পিটক গুলো কিন্তু সব পরপর রয়েছে। তো তোমার এক্সামের জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট রাখি, এক্সামে হচ্ছে তোমার দেখো প্রথম এই যে যে বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সংগতি কোথায় হয়েছিল, তৃতীয় কবে, চতুর্থ কবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। যে সেকেন্ড কাউন্সিল কোথায় হয়েছিল, তো বৈশালীতে হয়েছিল। থার্ড কাউন্সিল কোথায় হয়েছিল, পাটালিপুত্রে হয়েছিল। ফোর্থ কাউন্সিল কোথায় হয়েছে তোমার, কুন্দল ও কাশ্মীরে হয়েছিল, ঠিক আছে। এগুলো দেখো কিন্তু হিস্ট্রি কোশ্চেন মনে হতে পারে, কিন্তু অলরেডি কিন্তু এগুলো এই সাবজেক্টের সাথে আমাদের রিলেটেড। তো তার জন্য এগুলো কিন্তু একটু মনে করার চেষ্টা করো, অটোমেটিক্যালি মনে আসবে। এগুলো কিন্তু দেখো রাখি বোঝার কিছু নেই, বা তুমি একটু রিভিশন দিলে মনে পড়বে, কারণ এগুলো আমাদের অলরেডি সব পড়া, ক্লাস 7-8 আমরা পড়েছি। একটু মনে করে দেখো হিস্ট্রি, হিস্ট্রি বইতে, ঠিক আছে। তো সেই জিনিসটা তুমি দেখে নিতে পারো, বেশ, তাহলে পুরোপুরি হয়ে গেছে। আর এমনিতে সবই তো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যে যত সেই হিসেবে প্র্যাকটিস করবে তত তার আইডিয়া বা ডাটা তত মাথায় কিন্তু খেয়াল থাকবে। তো সেই এই ব্যাপারটা আছে। নেক্সট আসছে তোমার দেখো মহাযান আর হচ্ছে তোমার হিনজান, এই দুটো ভাগে কিন্তু বুদ্ধিজম পরবর্তীতে 2 ভাগে বিভক্ত হয়। হিনজান, মহাযান, এই 2 ভাগে কিন্তু কন্টিনিউয়াসলি বিভক্ত হয়ে যাচ্ছে পরে, ঠিক আছে। ইনফ্যাক্ট বুদ্ধিজম ইজ এ ওয়ে অফ সফট ডিপ্লোমেসি দ্যাট ওয়াজ লিবারাল দেন ভেদিক পিরিয়ড। তো ভেদিক অ্যাপ্রোচ, তো এখানে বুদ্ধিজমকে একদম টু দা পয়েন্টে বলা হচ্ছে, তোমার সফট ডিপ্লোমেসি বলা হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে দ্যাট ওয়াজ লিবারাল দেন ভেদিক অ্যাপ্রোচ। তো ভেদিক অ্যাপ্রোচের যে সিস্টেম গুলো ছিল, তো সেগুলো থেকে কিন্তু অনেক আলাদা এখানে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। রাখি, বুঝতে পারছো কোন কোন জিনিসগুলো ভাইটাল, এগুলো আমরা অলরেডি কিন্তু জানি, অলরেডি আমরা পড়েছি। তো সেই হিসাবে একটু দেখলে কিন্তু হয়ে যাবে, নতুন করে আর কিছু নেই কিন্তু, ঠিক আছে। এগুলো ক্লাস একদম বেসিক এবং আলট্রা বেসিক তুমি যদি বলো তাই। মানে ছোটবেলায় আমরা 7, 8, 6-এ হিস্ট্রি বই যখন শুরু হচ্ছে তখনই কিন্তু এগুলো আমরা পড়েছি, অষ্টাঙ্গিক মার্গ বলে যেটা আছে, তো সেটা এইভাবে হচ্ছে তোমার বৌদ্ধিজম শেষ হচ্ছে। এবার আসছে কি দেখো তোমার জৈনিজম, মানে হচ্ছে জৈন ধর্ম। জৈন ধর্ম সম্পর্কে এখানে পরপর রয়েছে ব্যাকগ্রাউন্ডে। তো সেই হিসাবে এখানে খেয়াল রাখতে হবে যে কনসেপ্ট বক্স দেখো রয়েছে, যে সংস্কৃত যেহেতু বেদিক এডুকেশন, বেদিক এডুকেশনের সময় হচ্ছে তোমার সংস্কৃত খুবই পাওয়ারফুল ছিল এবং সেই হিসাবে সেটা চলতে থাকতো। নেক্সট আসছে তোমার প্রাকৃতিক জৈন এডুকেশন। তো জৈন এডুকেশন যখন হচ্ছে তখন হচ্ছে প্রাকৃতিক হিসেবে ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার পালি ডিউরিং বুদ্ধিস্ট এডুকেশন। তো বুদ্ধিস্ট এডুকেশনের সময় তোমার পালি যে ল্যাঙ্গুয়েজ আছে, তো সেই হিসেবে ফলো করা হয়েছে, ঠিক আছে। তো এখানে জৈনিজমের যে যে মেইন জিনিস আছে, দ্য আর্ট অফ রাইটিং ওয়াজ নোন ভেরি ওয়েল ইন ইন্ডিয়া, ঠিক আছে। তো এইখানে
প্রজ্ঞাপারা সূত্র উইথ রেফারেন্স টু 18 ডিফারেন্ট স্ক্রিপ্ট আর অ্যাভেলেবল। ঠিক আছে, এই যে জৈনিজমের সেকেন্ড লাইন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, রাখি পয়েন্ট আউট করে রাখো। জৈনিজমের সেকেন্ড লাইন যে ইন জৈনিজম ওয়ার্কস সাচ অ্যাজ শাম্বায়া সূত্র অ্যান্ড প্রজ্ঞানপুত্র সূত্র ওয়াজ রেফার টু দ্য 18 ডিফারেন্ট স্ক্রিপ্ট আর অ্যাভেলেবল। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে, মানে নামগুলো একটু মাথায় রাখলে হয়ে যাবে যে কোন জায়গা থেকে আসছে। তোমার জৈনিজমে তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখো তো কোন জায়গা থেকে আসছে, তো এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমার প্রচুর ডাটা কিন্তু পেয়ে যাই আমরা এইসব জায়গা থেকে। ওকে, দেয়ার ওয়াজ জেনারেল স্কিম অফ স্টাডিজ ফর laymen of all subject and other subject of study were law। ঠিক আছে, যেগুলো বিভিন্ন জিনিস এখানে কিন্তু ফলো করা হয়। দা আদার সাবজেক্ট ইজ স্টাডি ওয়ার ল, ধর্মশাস্ত্র, অ্যারিথমেটিক, এথনিক, এথিক্স, আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড মিলিটারি সায়েন্স আর হচ্ছে পারফর্মিং আর্টস। তো বিভিন্ন টাইপের যে সকল কোর্স আছে সেই সকল কোর্সের কথা এখানে সবই বলা হচ্ছে। ঠিক আছে, ওই যে এথিক্স সম্পর্কে বলা হচ্ছে, আর্ট অ্যান্ড কালচার, আর্কিটেকচার। এথিক্স মানে কি নীতিশাস্ত্র, আর্ট অ্যান্ড আর্কিটেকচার যে জিনিসগুলো, আর্ট অ্যান্ড কালচার যেগুলো রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ার আর্ট অ্যান্ড কালচার, তো সেই সম্পর্কে এখানে পরপর তোমার একটা ওভারভিউ করে দিচ্ছে, হ্যাঁ কোন কোন জিনিসগুলো নিয়ে এগুলো ডিল করে। ঠিক আছে, কি কি বিষয় নিয়ে, তো সেই ব্যাপার তো এখানে থাকলো। ঠিক আছে, এডুকেশন ডিউরিং মৌর্য পিরিয়ড, এরপর দেখো বিভিন্ন পিরিয়ড অনুযায়ী ভাগ করেছে যে হ্যাঁ এখানে মৌর্য পিরিয়ড, তারপরে তোমার গুপ্তা পিরিয়ডে এই টাইমে, তারপর প্রি গুপ্তা পিরিয়ড, পোস্ট গুপ্তা পিরিয়ড, নলেজ। তো এই টাইমে কোন কোন ভাবে, মানে এই যে যে ধরো এই যে রাজা তুমি যদি বলি, বা রাজা না বলে যেহেতু অনেক সম্রাট আর কি, ঠিক আছে, সম্রাট বলে সেটা অ্যাপ্লিকেবল হবে, কারণ এতে রাজাদের এইটুকু এরিয়া থাকে, আর সম্রাটদের হচ্ছে বিরাট এরিয়া থাকে। এটা হচ্ছে তো একজন সম্রাট, এটা বিশাল বিশাল এরিয়ার মালিক। তো তার জন্য তোমার এখানে এই যে এডুকেশন ডিউরিং গুপ্ত পিরিয়ড, তো গুপ্ত পিরিয়ডে এডুকেশন কিরকম ছিল, যারা তোমার এই সকল পাওয়ারফুল জিনিসগুলো হোস্ট করতো, তো সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। এডুকেশন ডিউরিং গুপ্তা পিরিয়ডে যেরকম দেখো কিরকম ছিল, মৌর্য পিরিয়ডে কিরকম ছিল, পোস্ট গুপ্তা পিরিয়ডে কিরকম ছিল, তো সেই জিনিসগুলো এখানে পরপর এখানে তুমি পেয়ে যাবে। মানে কোন কোন টাইপের যে সময় যে কি কি টাইপের পড়াশোনা হতো, তো এইভাবে সিস্টেমেটিক্যালি তো সেই হিসেবে হতো না। পরবর্তীতে বিভিন্ন সময় যে যারা থাকতেন, তো তাদের নিয়ে হচ্ছে এগুলো গড়ে তোলা হতো, তাদের আদর্শেই। ঠিক আছে, যে তুমি ধরো বিভিন্ন শিক্ষকরা রয়েছে, তাদের অবশ্যই কন্টিনিউসলি সেই হিসেবে করা হতো, বাড়িতে বসে কিন্তু সেই শিক্ষা লাভ করতো। রাখি, বুঝতে পারছো কোন কোন জিনিসগুলো বলছি আমরা? এইখানে এই জিনিসগুলো কিন্তু রয়েছে। তারপরে যে দেখো পোস্ট গুপ্তা পিরিয়ড, গুপ্তা পরবর্তী যুগে কিভাবে পড়াশোনা হতো, এখানে পুরোপুরি সম্পূর্ণ লিস্ট দেওয়া রয়েছে। নেক্সট আসছে তোমার টিচার, টিচারটা কোন কোন টাইপের ছিল, যে নলেজ রয়েছে, মেমোরাইজেশন, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, ক্রিটিক্যাল ইন্ট্রোস্পেকশন কোন একটা জিনিসে, তারপরে তোমার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মেথড, হ্যান্ডস অন মেথড, সেমিনার। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সবই রেলেভেন্ট জিনিস, এখান থেকেও কিন্তু ডাটা কিন্তু খেয়াল রেখে ইনক্লুড করা দরকার। ওকে, নেক্সট আসছে টাইপ অফ টিচার। টিচাররা কোন কোন টাইপের হয়ে থাকে জেনারেলি, শিক্ষকেরা তোমার আচার্য, তারপর হচ্ছে তোমার উপাধ্যায়, চারুকাস, গুরু, ইয়ের জন্য শাকৃতা। ঠিক আছে, দ্য ফেমাস ফর দ্য প্রোফাউন্ড স্কলারশিপ, স্টুডেন্ট ফ্রম দ্য ডিস্টেন্স প্লেসেস ফর সিক এডুকেশন। তারপর হচ্ছে তোমার শিক্ষাশা, শিক্ষাকা মানে হচ্ছে তোমার শিক্ষক। এটা দেখো ইংলিশটা আমি দেওয়ার জন্য পড়ে বুঝতেও টাইম লাগবে, কিন্তু তুমি বাংলা স্টাইলে দেখো সহজে পড়ে থাকবে। ঠিক আছে, তো সেগুলো কি, আচার্য বলা হচ্ছে তোমার, উপাধ্যায় বলা হচ্ছে তোমার, উপাধ্যক্ষ বলা হচ্ছে, তারপর উপাধ্যক্ষ মানে হচ্ছে তোমার অধ্যাপক আসছে পরবর্তীতে, তারপরে হচ্ছে তোমার গুরু আসছে, তারপরে হচ্ছে তোমার ইয়াজনী, ইয়োজনকা, সাথিকা। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফাউন্ড স্কলার। তো এই যে যে টার্ম গুলো, এগুলো কিন্তু তোমার টিচারদের টার্ম হচ্ছে এগুলো। চারটে টাইপ অফ টিচার্স পেয়েছো, এই নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, রাখি, এবং কিন্তু ফুল ফর্মটা কি বোঝাচ্ছে। ওকে, হ্যাঁ, নেক্সট আসছে তোমার দেখো এডুকেশন ইনস্টিটিউশন। এডুকেশন ইনস্টিটিউশন কি মানে শিক্ষার যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো সেই প্রতিষ্ঠান সম্পর্কে হচ্ছে আমরা এবার দেবো। দেখো এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা রয়েছে তোমার, গুরুকুল রয়েছে, তারপরে পরিষদ রয়েছে, তারপর তোমার গোষ্ঠী রয়েছে, তারপর আশ্রম রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু গ্যাদারিং হচ্ছে, এবং সেই হিসাবে কিন্তু এগোনো যাচ্ছে। ঠিক আছে, এবং তোমার তোমার বিদ্যাপত্তা হচ্ছে তোমার, তারপরে গতিকাস হচ্ছে, তারপরে অগ্রহর্ষ হচ্ছে,
মাথাস হচ্ছে তোমার, ব্রহ্মপুরি হচ্ছে, বিহার হচ্ছে। তো এই যে টার্ম গুলো রাখি, এই ইংলিশ টার্ম যদি তুমি মনে রাখার চেষ্টা করো, মনে কিন্তু থাকবে না। বাংলা টার্ম অনুযায়ী কিন্তু দেখো, মানে ওই জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে জিনিসটা মানে সহজে ডাইরেক্ট কিন্তু মনে থাকবে। ঠিক আছে, এই যে ইংলিশ টার্ম গুলো হচ্ছে এই হিসেবে দেখতে যেও না, তাহলে কিন্তু একটা টাফ হয়ে যায় মনে রাখাটা। বাংলা টার্মের সাথে তুমি মাথায় রাখো, তাহলে তুমি এটা সহজে মনে থাকবে। যেরকম আমি দেখো বলছি যে গুরুকুল, গুরুকুলে মানে কি, যেখানে স্টুডেন্টরা ছোটবেলা থেকে, ওই যেটা আমরা বলছি যে 12 বছর অবধি তুমি গুরুকুল থেকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে রাখো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বলা হয়েছে। তোমার পারিষদ থাকবে হচ্ছে যারা তোমার বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তো তাদের সম্পর্কে হচ্ছে তোমার পারিষদ বলা হয়ে থাকে। ধরো রাজা কোনো একটা স্টেপ নিল, তো তারা কোনো একটা বিষয় সম্পর্কে যে হ্যাঁ এই যে স্টেপটা আমরা নিচ্ছি এটা কি ঠিক, তো তারা পারিষদ যারা আসছে তারা বিভিন্ন ভাবে তাকে আলাপ আলোচনা এবং তাকে বিভিন্ন সময় যে যে এক্সপার্ট যারা আছে এক্সপার্ট ওপিনিয়ন দেয়, তো তাদেরকেই হচ্ছে তোমার এইসব পারিষদ বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই টার্ম গুলো বেসিক্যালি আমাদের মানে এত ইউজ কম করা হয়, তার জন্য একটু অচেনা অচেনা রাখতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এই যে ঘোষতি, ঠিক আছে, অর কনফারেন্স ওয়ার এ ন্যাশনাল গ্যাদারিং সামন্ড বাই এ গ্রেট কিং ইন হুইচ রিপ্রেজেন্টস এ ভেরিয়াস স্কুল ওয়ার ইনভাইটেড টু মিট অ্যান্ড এক্সচেঞ্জ দেয়ার ভিউজ। ঠিক আছে, এখানে কিন্তু ঘোষটির কথা এখানে সব পরপর বলা হচ্ছে যে যেখানে কনফারেন্সে করা হয়েছে এবং পরপর ভেরিয়াস স্কুল আর ইনভাইটেড টু মিট অ্যান্ড এক্সচেঞ্জ দেয়ার ভিউজ। তো তার বিভিন্ন স্কুলে তাদের পয়েন্ট অফ ভিউ কি আছে সেগুলো সম্পর্কে ডিটেলসে ডিসকাস করা সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু বিভিন্ন ভাবে সোসাইটিকে যাতে আরো কানেক্টেড করা যায়, ওনার সাথে কানেক্টেড থাকে, তাহলে তার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো গ্রহণ করা। ওকে, বিদ্যাপীঠ মানে হচ্ছে তোমার, বিদ্যাপীঠ মানে কি, দেখো বিদ্যাপীঠ যে টার্মটা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ হয়, যেরকম ধরো বিভিন্ন স্কুলের নাম রয়েছে বিদ্যাপীঠ। ঠিক আছে, তো সেরকমও কিন্তু থাকে। তারপর তোমার অগ্রহরস। ঠিক আছে, তো এরপর যেটা দুই দুই ভাগে কিন্তু টোটাল কিন্তু রয়েছে, ভাগ ভাগ করা যাচ্ছে। আশ্রম, মাথাস, তারপর হচ্ছে তোমার ব্রহ্মপুরী, আর হচ্ছে তোমার বিহারা। বিহারা হচ্ছে তোমার বুদ্ধিস্ট মনেস্ট্রি হোয়ার অল বুদ্ধিস্ট পারফর্মিং অ্যান্ড ফিলোসফি অর ওয়ার টট। তো এখানে বিহারা দেখো 10 নম্বরে রয়েছে। বিহারা মানে কি, বিহারা মানে হচ্ছে তোমার বুদ্ধিস্ট যে প্রিচিং আছে, প্রিচিং মানে কি, বুদ্ধিস্ট যে সকল স্কলার রয়েছে সেই স্কলাররা কোনো একটা টপিক নিয়ে বুদ্ধিজম রিলেটেড জিনিসগুলো বলছে যাতে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে, তাকে হচ্ছে তোমার টিচার বলে। ঠিক আছে, বা ওরেটরও অনেক সময় বলা হয়ে থাকে। অ্যান্ড ফিলোসফি ওয়ার টট, এবং বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড যে সকল ফিলোসফি রয়েছে, তো সেগুলো কি ডিটেলসে কিন্তু সেগুলো অ্যানালাইজ করে কিন্তু এগুলো এখানে বিহারাতে। ব্রহ্মপুরী, এই যে যে টার্ম গুলো রয়েছে না রাখি, তুমি এই টার্ম গুলো মাথায় রাখতে হবে, যে টার্মটা দেখো আর সাথে রিলেটেড কি জিনিসটা টার্মে লেখা রয়েছে ওই জিনিসটা দেখো। বাংলা স্টাইলে মনে করার চেষ্টা করো, ইংলিশ স্টাইলে করলে কিন্তু অনেক সময় গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি যখন এই যে নিজের মতো নিজের স্টাইলে করছো, তখন কিন্তু আর কোনো প্রবলেম তখন হবে না। ঠিক আছে, যেটা তোমার সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যায়। যেরকম দেখো, আমরা আবার আরেকটা দেখি যে ব্রহ্মপুরী। ব্রহ্মপুরী হচ্ছে ইজ এ সেটেলমেন্ট অফ লার্ন ব্রাহ্মিনস ইন টাউনস অ্যান্ড সিটিজ অর ইন ওয়ে সিলেক্টেড এরিয়া ফর এডুকেশন পারপস। ঠিক আছে, তো সেই হিসাবে যে কোনো একটা ধরো এডুকেশন পারপোজে নিচ্ছে, তো কোন এলাকায় নিলে ভালো হবে এবং কোন ভাবে করলে সেটা ভালো হবে, তার সাথে রিলেট করে কিন্তু সেই ব্রহ্মপুরী সেই হিসাবে জায়গা ঠিক করে এবং সেই হিসাবে কিন্তু এগোচ্ছে। ওকে, বুঝতে পারছো রাখি? তো এইখানে তুমি সিস্টেমেটিক ওয়েতে বাংলা টার্ম অনুযায়ী দেখো, তাহলে বুঝতে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি ইংলিশ টার্ম ধরে এখন নতুন করে শুরু করতে চাও, তাহলে মনে হবে যে কি কি নতুন নতুন জিনিস, তা কিন্তু এখানে না। এগুলো অলরেডি তুমি কিন্তু ফুল ফর্মে জানো আর ডিটেলসে জানো, কিন্তু এটাই হচ্ছে শর্টে বিভিন্ন টার্ম দিয়ে দিয়ে এখানে ইউজ করা হচ্ছে, ইংলিশ বা হিন্দি টার্ম। তো এটাই আর কি ডিফারেন্স, আর কোনো তেমন এখানে কিন্তু ডিফারেন্স নেই। মেইন এডুকেশনাল ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন ডিউরিং অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এইবার হচ্ছে খুবই সিম্পল জিনিস, যেগুলো আমরা সবাই জানি, কিন্তু তাদের একটু ব্যাকগ্রাউন্ড কি এগুলো ধরে একটু পড়ে মুখস্থ রাখতে হবে রাখি, এখানে কিছু করার নেই। আমি খালি নামগুলো বলে যাচ্ছি, সবই তোমার জানা রয়েছে, এগুলো সবাই আমরা নাম শুনেছি, কিন্তু সেগুলোই আবার এখানে একটু দেখতে হবে। সেটা কি দেখো, যে মেজর এডুকেশন ইনস্টিটিউশন অফ হোম এডুকেশন ডিউরিং এনশিয়েন্ট ইন্ডিয়া, এনশিয়েন্ট ইউনিভার্সিটি। তো এনশিয়েন্ট টাইমে যে জিনিসগুলো রয়েছে এগুলো খুবই মোস্ট ফোকাসফুল ছিল আমাদের দেশে জ্ঞানার্জনের জন্য, এবং সেই জ্ঞান চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু অত্যন্ত এই সকল ইনস্টিটিউশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো সেগুলো কি কি দেখো, ফার্স্টে রয়েছে তোমার দেখো তক্ষশিলা ইউনিভার্সিটি। সেই তক্ষশিলা ইউনিভার্সিটি কোথায় রয়েছে এখন, পাকিস্তানের আন্ডারে। ঠিক আছে, তক্ষশিলা ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন পাওয়ার। সারাপৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি হচ্ছে এটা তক্ষশিলা ইউনিভার্সিটি, যেটা কন্টিনিউয়াসলি এখনো কিন্তু চলছে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা গেল যে
Takshila was probably the first university in the world. It flourished between 600 BCE to 500 CE in the kingdom of Gandhar. Gandhar kingdom এ কিন্তু সে জন্মগ্রহণ করছে, ঠিক আছে। তক্ষশিলা was thus the intellectual capital of India, a central university that exercised ceremony over the world of letters in India. It was not a property centralized university. The university was popular for Brahminical and Buddhist education. Takshila is also described in some detail in some of the Buddhist Jaraka tales. Okay, the university taught 68 subjects such as Vedas, language, grammar, philosophy. তো রাখি, এখানে প্রচুর ডাটা রয়েছে। তুমি এবার তাহলে স্যার এখানে তো অনেক ডাটা রয়েছে, আমি কি করে মনে রাখবো? তুমি সিম্পল গুগল করলে যেরকম জিনিসটা পাবে না, ঠিক বেসিক্যালি এখানে বলতে গেলে সেটা চেপে দিয়েছে। ধরো তুমি ভারতের এনশিয়েন্ট মানে প্রাচীন যুগের আমাদের কি এডুকেশন সিস্টেম ছিল, কোন কোন সময় কি কি জিনিস ফলো করা হতো, কি কি আমরা করেছি বা কি কি আমাদের খামতি থেকে ছিল, তো সেই খামতিগুলো এখন কি করে পূরণ করা দরকার। তো এই টাইপের যখন কোশ্চেন আসবে তখন কিন্তু এই জিনিসগুলো অ্যানালাইজ করা দরকার, যে কোন কোনটা মেইন তোমার ফেমাস জিনিসগুলো রয়েছে, সময়ের সাথে সাথে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং সেগুলো থেকে আমরা কি কি জিনিসগুলো আমরা জানতে পারছি সেই সম্পর্কে কিন্তু এটা রয়েছে। যে যেরকম তক্ষশিলা ইউনিভার্সিটি হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবথেকে পুরনো ইউনিভার্সিটি, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্টরা সারা পৃথিবী থেকে এসে পড়তে আসতো, ঠিক আছে। এখানে কি কি টাইপের, ধরো এই যে ইউনিভার্সিটি কি কি টাইপের জিনিস পড়ানো হতো, দেখো 68টা সাবজেক্ট এখানে পড়ানো হতো। এই যে পুরো লিস্ট নিচে দিয়ে দেওয়া রয়েছে, দেখো পুরো লিস্টে যে তোমার ভেদাস, ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ফিলোসফি, মেডিসিন, সার্জারি, আর্চারি, আর্চারি মানে হচ্ছে তোমার এখানে তীর দেওয়া, ঠিক আছে, তীর মারা, তারপর ওয়েলফেয়ার, অ্যাস্ট্রোনমি, অ্যাকাউন্টস, কমিটি, ডকুমেন্টেশন, কিছু বাকি নেই আর কি, ঠিক আছে। এই লিস্ট কিন্তু পরপর এখানে রয়েছে তক্ষশিলা ইউনিভার্সিটি থেকে কি কি জিনিসগুলো কিন্তু আমরা ফলো করেছি, ঠিক আছে, মানে প্রাচীন যুগে যে জিনিসটা আমরা কিন্তু দেখেছি। নেক্সট আসে যে মিনিমাম এজ অফ এজ এন্ট্রি এজ হচ্ছে 16 ইয়ার্স, ঠিক আছে, মানে 16 বছর বয়স মোটামুটি তুমি ইউনিভার্সিটিতে কিন্তু যোগ দিতে পারছে। তো সেই ব্যাপারটা এখানে কিন্তু বলা হয়েছে যে কোন কোন টাইমস এন্ড কন্ডিশন এখানে ফলো করা হতো। দা ফলোয়ার্স ওয়ার ইটস মেইন স্কলার, ঠিক আছে। এরপর তোমার কৌটিল্যের কথা বলা হচ্ছে। তো কৌটিল্য অর্থশাস্ত্রের কথা একটা মোস্ট ফেমাস জিনিস, যেখান থেকে আমরা কিন্তু সেই সময়কার বহু জিনিস কিন্তু আমরা জানতে পারি, ঠিক আছে। নেক্সট তোমার পাণিনি, পাণিনি যেরকম লেখা অষ্টাধ্যায়ী খুবই ফেমাস একটা গ্রন্থ, সেখান থেকে কিন্তু আমরা ওই টাইমে কিন্তু বহু পুরোনো জিনিস কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু জানতে পারি, ঠিক আছে। পাণিনি গেলে এবার হচ্ছে তোমার চরক আসছে, যে চরক সাইন্টিফিক which was not an ancient Indian medicine, that is Ayurveda. তো চার এই যে তোমার যে চরক আসছে, চরক সুশ্রুত, দেখো আমরা নামও কিন্তু শুনেছি, এরা কিন্তু খুবই ফেমাস কিন্তু ছিলেন, ঠিক আছে, রেসপেক্টিভ ক্ষেত্রে। তো সেখান থেকে কিন্তু আমরা অনেক জিনিস আমরা জানতে পেরেছি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বিষ্ণু শর্মা, অথর অ্যান্ড কম্পাইলার অফ দ্য পঞ্চ পঞ্চতন্ত্র, ঠিক আছে, পঞ্চতন্ত্র লেখকের কথা এখানে কিন্তু পরপর বলা হচ্ছে। তো এইখানে তোমার দেখো রাখি, আমি বলছি যে এখানে অনেক জিনিসগুলো রয়েছে, তুমি এখানে কি কি করতে হবে এখন, যে এনশিয়েন্ট টাইমে কোন কোন ফেমাস রাইটার ছিল, তার লেখার জিনিসগুলো কি কি, সেগুলো কবে তৈরি হয়েছে, আর সেখান থেকে কোন কোন সাবজেক্ট পড়ানো হতো, কি কি মেইন টপিক, কি কি মেইন জিনিস, এগুলো হচ্ছে তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এটা তোমার শিডিউল অনুযায়ী ভাগ করে দিয়েছে যে কোন কোন এলাকায় কোন কোন জিনিসগুলো থাকছিল, মানে হচ্ছে তোমার এখানে কোন কোন অঞ্চলে কোন কোন এলাকায়, বলতে আমি বলছি যে ধরো এইখানে হচ্ছে তোমার তক্ষশিলা ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে। তারপর এই পাশে তোমার ধরো নালন্দা ইউনিভার্সিটি রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে। তো এনশিয়েন্ট টাইমে এই যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, তো কি করে সেগুলো ইনফ্লুয়েন্স করেছিল সারা দেশের লোকের ক্ষেত্রে, এবং সেখানে যারা পড়তো তো সেগুলো সেখান থেকে পড়ে তারা সে জ্ঞান আহরণ করতো, এবং সেগুলোর সুফল আমরা কি কি ভাবে পেয়েছি। তো এই জিনিসগুলো হচ্ছে এখানে এখানে চাইছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু সেই সময় কিন্তু পুরো ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে, যেরকম দেখো তক্ষশিলা ইউনিভার্সিটি করা কথা বলা রয়েছে। তারপর দেখো নালন্দা ইউনিভার্সিটি দেখেছো, তারপরে কিন্তু এই যে 2 নম্বরে রয়েছে নালন্দা ইউনিভার্সিটি। তারপর তোমার এসে ভারবী ইউনিভার্সিটি, তারপর তোমার বিক্রমশিলা ইউনিভার্সিটি। তো এই যে যে ইউনিভার্সিটি, এগুলো কিন্তু ডাইরেক্ট ধরে ধরে রিডিং করতে হবে রাখি, এখানে আর কিছু করার নেই। সবই সিম্পল জিনিস, এখানে ধরে ধরে তুমি রিডিং করবে, তাহলে কিন্তু মনে থাকবে যে মেইন মেইন যে ইউনিভার্সিটি গুলো আছে, এবং সেখান থেকে মেইন মেইন কি কি জিনিস এখানে পড়ানো হতো, কবে তৈরি, কবে শেষ, মানে শেষ মানে মধ্যে ধরো অনেক সময় যদি এগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলো কবে ধ্বংস হয়েছে। হ্যাঁ বলো, কি কোশ্চেন আছে বলো রাখি। হ্যাঁ, কিছু করার নেই, দেখো আমি তার জন্য ফার্স্টে দেখে বললাম যে উইকির মতো, মানে উইকি পেজে যেরকম থাকে না,
তো সেই হিসেবে করতে হবে, এগুলো কিন্তু মনেই থাকবে। কিন্তু রিডিং পড়তে হবে, বুঝতে পেরেছো? আমি তার জন্য অতবার ডিটেলসে গেলাম, তাহলে এক্সেসিভ ফাস্ট বলা রয়েছে। মানে তুমি সোজা কথা ধরো কি আছে এখানে বলছি, ধরো তুমি মোবাইল খুলেছো, গুগলে গেছো, গুগল করেছো তুমি, ধরো তক্ষশিলা ইউনিভার্সিটি লিখে সার্চ করলে যা যা ডিটেলস রয়েছে সব বেসিক্যালি এখানে কপি পেস্ট করেছে, ঠিক আছে? তারপরে ধরো আমাদের নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি কি ছিল সেগুলো সম্পর্কে নালন্দা ইউনিভার্সিটি লিখে তুমি সার্চ করলে যা যা জিনিস রয়েছে সেগুলো কপি পেস্ট করেছে। এখানে কিন্তু দেখো রাখি বোঝার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কবি তার জন্য বেসিক্যালি ওইখানে ধরে ডাটাগুলো ধরে কপি পেস্ট করেছে। মানে যেহেতু ওই যে কেন এটা করেছে যে অ্যানশিয়েন্ট টাইমে আমাদের এডুকেশন সিস্টেম কোথায় ছিল, তো এডুকেশন সিস্টেম মানে এই সকল ইউনিভার্সিটি ছিল, ওই কটাই মাত্র ছিল, হাতে গোনা। তো সেখানে কোন কোন ভাবে কি কি ক্লাস হচ্ছে, কি কি দায়িত্ব রয়েছে, তো সেই জিনিসগুলো পুরো সবকিছু এখানে লিস্টে দেওয়া রয়েছে, যেরকম উইকি পেজে থাকে, বুঝতে পারছো? তো এখানে বেসিক্যালি উইকি পেজটাই তুমি কপি পেস্ট করে এখানে দিয়ে দিয়েছে, ছবি টবি সহ দেখো, ঠিক আছে? তুমি একটু সামনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে, আমি তার জন্যই দেখে বলছি যে, পেয়েছো? এই যে দেখো তক্ষশিলা ইউনিভার্সিটি কি, নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে, বল্লভী ইউনিভার্সিটি, বিক্রমশিলা ইউনিভার্সিটি। হ্যাঁ, এগুলো একটু কি করে পড়তে হবে তাহলে, পরপর রিডিং দিতে হবে আর মাঝে মাঝে, কারণ এই টাইপের জিনিস থেকে তোমার কোশ্চেন হবে, কারণ এগুলো হচ্ছে দেখো আমাদের দেশে অ্যানশিয়েন্ট এডুকেশন সিস্টেম এই সমস্ত জায়গা থেকে কিন্তু চালু হয়েছে, এবং সেগুলো থেকে আস্তে আস্তে আমরা জানতে পারছি এবং লোকজন সেখানে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পেরেছে, এবং সেখানে দেখো বিভিন্ন জনরকম ফেমাস, যেরকম আমরা চাণক্যের কথা একদম বললাম আমরা, ঠিক আছে? চাণক্যের কথা, বিষ্ণুগুপ্ত এখানে যে জিনিসগুলো ছিল তো সেই সম্পর্কে উনি কিন্তু ওখানে নিজে পড়াশোনা করেছে, এবং সেখানে পরবর্তীতে সেখানকার অধ্যক্ষ হয়েছেন। তো সেই জিনিসগুলো হচ্ছে, তো প্রাচীনকালের সিস্টেমেটিক ওয়েতে কোন কোন ভাবে জিনিসগুলো চলতো, তো সেই হিসাবে এই লিস্ট সহ কিন্তু এখানে রয়েছে। যেহেতু তুমি দেখো মেইন যে মেইন এডুকেশনাল ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন ডিউরিং দ্য এনশিয়েন্ট ইন্ডিয়া, ঠিক আছে? যে এনশিয়েন্ট ইন্ডিয়ায় মানে প্রাচীন ভারতে কোন কোন ভাবে কোন কোন জায়গায় এনশিয়েন্ট ইউনিভার্সিটি গুলো ছিল, এই দেখো ফার্স্টে তোমার 10.8 পেজে কিন্তু ওই লিস্টটাই দেওয়া রয়েছে, খুঁজে পেয়েছো? তো তার জন্য তারপর দেখো আমি খালি ইউনিভার্সিটির নামগুলো আমি বলে যাচ্ছি, এই যে ওয়ালাবি, বিক্রমশিলা, এগুলো পুরো ধরে ধরে তোমার পড়তে হবে, ঠিক আছে? মানে রিডিংটা দেবে তাহলে বুঝতে পারবে, আর এখানে আর নতুন করে কিছু নেই। তো তার জন্য আমি সেগুলো আর ওখানে যাচ্ছি না। এই যেরকম দেখো এই যে জগদা, মিথিলা, উজ্জয়ন, শালগ্রী, তারপর হচ্ছে এর্নারিয়াম, ওকে? এই হচ্ছে তোমার মেইন মেইন যে ইউনিভার্সিটি গুলো গেল। এখানে নেক্সটটা তোমার দেখো দেখো দেখার দরকার যে জিনিসটা খুবই ভাইটাল, তোমার যে ডেক্লাইন অফ এনশিয়েন্ট এডুকেশন। তো এখানে যে এত বড় বড় ইউনিভার্সিটি এবং এত ফেমাস ফেমাস ইউনিভার্সিটি, তো এদের ডেক্লাইন হলো কি করে, মানে আস্তে আস্তে ধ্বংসের দিকে কি করে গেল, এবং এত সাফল্যমণ্ডিত জায়গা, তো সেগুলো ধ্বংস হচ্ছে কি করে, দেখো যে 10.10 পেজে তুমি পেয়ে যাবে যে ডেক্লাইন অফ এনশিয়েন্ট এডুকেশন। তো এনশিয়েন্ট এডুকেশনে তোমার ডেক্লাইন কি করে হচ্ছে, যে উইথ কন্টিনিউয়াস ইসলামিক ইনভেনশন, মানে মুসলিম আক্রমণের জন্য কিন্তু এই সকল এডুকেশন ইনস্টিটিউটটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। কারণ মুসলিমরা হচ্ছে বেসিক্যালি এই হিসাবে, সোজা কথায়, কাফেরদের ধ্বংস করো, তাদের যে জিনিসগুলো আছে সম্পূর্ণভাবে সব শেষ করো, ঠিক আছে? মূর্তি পূজা যারা করে তারা হচ্ছে তোমাদের কাফের বলা হয়, ঠিক আছে? বা যারা নন মুসলিম তার মানে হচ্ছে তারা কাফের, এবং তাদের কাজ হবে হচ্ছে তো কাফেরদের ধ্বংস করা বা জিহাদ করা, ঠিক আছে? এই হচ্ছে মেইন জিনিস এদের। আর তাদের যে ইসলাম ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়ুক, এই যে যে কনসেপ্ট, এই জিনিসগুলো খুবই ডেঞ্জারাস, এটা কন্টিনিউয়াসলি ফলো করেছে এরা। তো তারপর দেখবে তুমি এখানে জায়গাগুলো কিন্তু সব ইউনিভার্সিটি গুলো ধ্বংস করেছে। তুমি নিশ্চয়ই জানো যে নালন্দা ইউনিভার্সিটি লাইব্রেরি পড়তে 3 মাস সময় লেগেছে, 3 মাস খালি বই পড়তে, বই পড়ে যেতে যখন বক্তিয়া খুলজি অ্যাটাক করছে। এটা দেখো আমরা কিন্তু এমনি হিস্ট্রি বইতে পড়ে মানে জানি, সেই হিসাবে পড়েছি, মনে আছে যে বই পড়ে পড়ে যেতেই 3 মাস লেগেছে, মানে কি পরিমাণে বই ছিল। তো সেই ব্যাপারগুলো রয়েছে। তো এইভাবে কিন্তু এই যে তোমার ডেক্লাইন হচ্ছে যে অ্যানসিয়েন্ট এডুকেশন, হ্যাঁ, তো সেই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে যে ডেক্লাইন অফ এনশিয়েন্ট এডুকেশন কি করে আসছে, যে মুসলিম রুলাররা তারা কি কিভাবে কি কি চেঞ্জ করেছে, এবং আস্তে আস্তে কিভাবে ধ্বংস করেছে ইসলামিক সিস্টেম গুলো, সেগুলো কিন্তু রয়েছে। তারপর মুঘল এরার কথা বলা হচ্ছে, যে পার্সিয়ান ওয়াজ দ্য কোর্ট ল্যাঙ্গুয়েজ। মুঘল এরাদের সময় হচ্ছে তোমার পার্সিয়ান হচ্ছে তোমার আদালতের ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে? মানে পারস্য ভাষা, যেটা পার্সিয়ান ভাষা, সেগুলো তোমার কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল। তারপরে তোমার টু লার্ন ইট হিস্ট্রি, এথিক্স, ল, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কোর্ট প্রোটোকল, এগুলো ফলো করা হতো। নেক্সট হচ্ছে তোমার more intimate settings for the spread of ideas, where the
retreats of famous Sufis who perform mystic doctrines. Sanskrit academics continue to teach young male Brahmins literature and law. তো এই টাইমে ধরো সংস্কৃত শুধুমাত্র যারা হিন্দুদের মধ্যে মানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল তারাই খালি পড়তে পারতো, অন্যদের কাউকে পড়ার সুযোগ দেওয়া হতো না। তো তারপরে তারাই কন্টিনিউয়াসলি জ্ঞানটা লাভ করতে পারতো, আর সবাই মূর্খ থাকতো। তো এই জিনিসগুলো কিন্তু তখনই ফলো করা হতো। রাখি, বুঝতে পারছো? তো সেই ব্যাপারগুলো কিন্তু সেই সময় রয়েছে। যে জিনিসটা কিন্তু আমরা আগেও দেখেছি যে ব্রাহ্মণরা কিভাবে সম্পূর্ণ জিনিস কন্ট্রোল করেছে সিস্টেমেটিক্যালি। যে আমাদের আগে কিন্তু দেখো এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভাগ কিন্তু কোনো সেই সব ডিভিশন গুলো ছিল না। মানে জাতির উপর এইভাবে যে মারাত্মক ডিভিশন গুলো এখন রয়েছে যে তুই উঁচু যে নিচু এরকম, বা কিন্তু পরবর্তীতে ব্রাহ্মণরা হচ্ছে নিজেদের পাওয়ারটা নিজেদের মধ্যে রাখার জন্য, এবং সব যেহেতু স্ক্রিপচার গুলো তারাই শুধু পড়তে পারছে কারণ সংস্কৃত ভাষায় লেখা, আর সাধারণ লোকরা তো সংস্কৃত সব জানে না, তো তার জন্য পড়তেও পারছে না, এত কঠিন ভাষা। আর তাই ওরা বলছে যে হ্যাঁ এখানে হচ্ছে লেখা রয়েছে হচ্ছে ব্রাহ্মণ মানে হচ্ছে আমরা সুপিরিয়র, তার নিচে হচ্ছে বৈশ্য রয়েছে, তারপর হচ্ছে শূদ্র রয়েছে। তো শূদ্রদের কাজ হবে হচ্ছে ধরো অন্যান্য যারা আছে তাদের সেবা করা, ঠিক আছে? আর তুমি যেই ফ্যামিলিতে তোমার জন্ম হচ্ছে ওইটাই সারা জীবন কাটিয়ে যেতে হবে, তোমার ছেলে মেয়ে ওই হবে, ওই নিচু জাত হবে, ওর উপরে ওঠার কিন্তু সিন নেই। কিন্তু সেই হিসাবে কিন্তু অরিজিনালি সেই হিসাবে কিন্তু বেদাসে কিন্তু কিছুই লেখা নেই, কিন্তু এরা নিজেদের হাতে পাওয়ারটা রাখার জন্য, মানে নিজে সুপ্রিম থাকার জন্য, মানে এই ব্রাহ্মণরা নিজে সুপ্রিম থাকার জন্য, সুপ্রিম হলে মানে সবই হচ্ছে তাহলে পাওয়ারটা সম্পূর্ণ তাদের হাতে থাকবে। আর তার জন্য দেখবে যা খুশি যে কোনো ধরনের তুমি অনুষ্ঠান করতে যাও, যা খুশি যে টাইপের তুমি অনুষ্ঠান করতে যাও সবসময় দেখবে ব্রাহ্মণদের ডাকে। কারণ কি, তারা স্কিম চালু করে দিয়েছিল যে সোসাইটিতে যে ধরনের যে কাজই হোক আমাদের ডাকতে হবে, তার মানে কি ইনকাম হবে, ঠিক আছে? তো তার সেম জিনিস কিন্তু এখনো ফলো করা হয়। তুমি দেখবে কোনো ধরনের কোনো উপনয়ন হোক বা কোথাও কোনো শ্রাদ্ধ হোক বা কোনো বিয়ে হোক বা কিছু যাই হোক, সবসময় ব্রাহ্মণদের ডাকা হয়। তো এই স্কিম কিন্তু তারা প্রথম থেকে চালু করে রেখেছে যে যেখানে মানে তাদের ইনকামের স্কিম সেই হিসাবে, আর সোসাইটিতে তারা যে সুপিরিয়র, ঠিক আছে, সেই জিনিসটা প্রচার করার জন্য। তো তার জন্য সেই ট্র্যাডিশনালি এই জিনিসটা তোমার পরবর্তী বৈদিক যুগ থেকেই হচ্ছে, তোমার বৈদিক যুগের লাস্টের থেকে হচ্ছে সেটা শুরু হয়, ঠিক আছে? তো তারপরে এই যে যে ডিভিশন গুলো তারপর থেকে আসে, তারপরে ওই সময় থেকে কিন্তু এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের মধ্যে যে ডিভিশন গুলো মারাত্মক হারে শুরু হয় যে তোমরা আলাদাভাবে উপরে আর উঠতে পারবে না, আমরাই সুপিরিয়র, আমরা এইভাবে থাকবো, তোমাদের কাজ হচ্ছে আমাদের, মানে তোমাদের বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে বৈশ্য শূদ্র আর যারা আছে তাদের কাজ হচ্ছে তোমাদের মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে পার্ট। তো তো তাহলে ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণ বাদে অন্য যারা আছে এদের কাজ হচ্ছে আমাদের সেবা করা, তাহলে হচ্ছে তোমার উন্নতি হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের কাজ করে যেতে হবে। আর তুমি যেন কোনোভাবেই ওই যেখানে তোমার জন্ম হয়েছে ওখানে কিন্তু উপরে উঠতে পারবে না, ঠিক আছে? মানে তুমি আনটাচেবল আছো, অচ্যুত আছো, ওই তাই থাকবে। এই ডিভিশন গুলো ওই টাইমে ওরা শুরু করে যে পাওয়ারটা কাছে রাখার জন্য, ঠিক আছে? যেটা কন্টিনিউয়াসলি এখনো চলছে। রাখি, এটা বুঝতে পেরেছো? ট্র্যাডিশনটা বুঝতে পেরেছো যে কিভাবে এসেছে? কিন্তু এইভাবে কিন্তু ছিল না, কিন্তু সিস্টেমেটিক্যালি পাওয়ারটা ওদের হাতে রাখার জন্য কন্টিনিউয়াসলি হাজার হাজার বছর ধরে পরবর্তী বৈদিক যুগ থেকে স্টারটা এরা শুরু করে, এবং সেটা কিন্তু এখনো চলছে, তুমি তার জন্য দেখবে। এবং সেই জন্য তারা ব্রাহ্মণদের মধ্যে শুধুমাত্র ব্রাহ্মণরা ব্রাহ্মণের বিয়ে করবে, তারপর বৈশ্যদের মধ্যে বিয়ে হবে, শূদ্রদের মধ্যেই হবে, ঠিক আছে? তো এই যে ডিভিশন গুলো ওই টাইম থেকে আস্তে আস্তে আসা শুরু করে পরবর্তী বৈদিক যুগ থেকে। তার আগে কিন্তু বৈদিক যুগে কিন্তু এই জিনিসগুলো ছিল না, কিন্তু তারপরে ওই যে পুরো পাওয়ারটা নিজেদের হাতে করার জন্য, আর স্ক্রিপচার যেহেতু ওরা পড়তে পারছে না, না বৈশ্য শূদ্র যারা আছে, ক্ষত্রিয় যারা আছে, এরা তো ধরি যদি বইটা আমি পড়তে পারি তাহলে তুমি জানতে পারবো কোনটা রয়েছে, তো আমি তো পড়তেই জানি না, ঠিক আছে? তাহলে খালি পড়তে কে জানে? ব্রাহ্মণরা, কারণ তারাই ট্র্যাডিশনালি সেই জিনিসটা শেখাচ্ছে। তাদের যে ছেলে বা মেয়ে আছে সেই শালি পড়তে জানছে, আর ওরা পড়তে পারছে না যেহেতু তারা জানতে পারছে না। অতএব ওরা যা বলছে, ব্রাহ্মণরা যা বলছে ওটা বেদ বাক্য, শুনতে শুনতে হবে, কারণ তুমি যেটা পড়তেই জানছো না, তুমি তো বোঝার চান্সও নেই। তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, যেটা এখনো কিন্তু সেই হিসাবে আমরা ফলো করা হয়, ঠিক আছে? তো এই ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, আমি হিস্ট্রিটা আর কি বললাম আর কি বেসিক্যালি। তো এইভাবে হচ্ছে তোমার ডিক্লাইন অফ এনসিয়েন্ট এডুকেশন আসছে। নেক্সট আসছে তোমার পলিসিস পার্সপেক্টিভ অফ মডার্ন এডুকেশন। বুঝতে পেরেছো নাকি? এই জিনিসগুলো রয়েছে, তো তার জন্য এত ডিভিশন গুলো কিন্তু এখনো চলে। তো তার জন্য কিন্তু এই যে পরবর্তী যুগের পরে আস্তে আস্তে তোমার কিন্তু সোসাইটিতে নতুন নতুন আসা শুরু করে, যে নতুন ধর্ম আসা শুরু করে। তো তার মধ্যে ফেমাস দুটো ধর্ম হচ্ছে তোমার কে ফোন করলো, আচ্ছা যাই হোক, বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম, ঠিক আছে? যে পরবর্তী বৈদিক যুগে নতুন নতুন ধর্ম যেগুলো সৃষ্টি হয়, মানে এই যে প্রতিবাদী আন্দোলনের ফলে, ঠিক আছে? মানে এই যে ব্রাহ্মণ্যবাদ থেকে তোমার ভাঙে এই যে নতুন নতুন যে ধর্মগুলো আসছে।
ক্লিয়ার রাখি সিচুয়েশনটা, আমি তাও তোমাকে মানে ক্লিয়ার মানে হিস্ট্রিটা বলে দিলাম যাতে তুমি জিনিসটা অ্যানালাইজ করতে পারো যে আমাদের এই যে এখনো সনাতন সোসাইটিতে যে ডিভিশন গুলো রয়েছে সেটা কোন টাইম থেকে আসছে, এই টাইম থেকে হচ্ছে শুরু করা। ওকে, এখনো বহু জায়গায় বহু ফ্যামিলিতে আছে যে ওরকম আনটাচেবিলিটি জিনিসগুলো ফলো করে, যে তুমি ধরো অনেকে বাড়িতে এরকম আমি দেখেছি যে ধরো কেউ ব্রাহ্মণ বা অন্য কেউ এলে তাদের জন্য আলাদা খাবার বা এই পত্র বা বাসনপত্র বা এখানে বসতে দেবে না, ওই জিনিসগুলো রয়েছে খুব ডেঞ্জারাস, এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। আর তারপর ধরো এই জিনিসগুলো আরো সিরিয়াস হচ্ছে ধরো কোনো ফ্যামিলি বাবা মারা এই জিনিসগুলো করে যখন এটা আরো সিরিয়াস তাদের বাচ্চাদের ক্ষেত্রে, যে আচ্ছা আচ্ছা ও ও কোন ফ্যামিলি থেকে আসছে, ওদের সাথে ঘুরবি না, ওদের সাথে খেলবি না, ওরা অন্য, মানে বুঝতে পারছো মানে এই যে ডিভিশন গুলো ছোটবেলা থেকে তুমি শিখিয়ে দেওয়া বাচ্চাদের মধ্যে, তো তখনই আরো সিরিয়াসলি সেই জিনিসটা শুরু হয়। তো এই জিনিসটা দোষ হচ্ছে সেই বাবা মারা, ঠিক আছে, যে একটা বাচ্চা যে এখনো স্কুলে সে ভর্তি হয়নি কিন্তু তখন থেকে তার বন্ধুদের মধ্যে তুমি যদি শিখে দিচ্ছ যে কোনো বন্ধু বা বান্ধবীকে ঘরে নিয়ে এলো কিন্তু সেকে তাকে তুমি সেটা অন্যভাবে তাকে ট্রিট করছো, তো তখনই কিন্তু সেই জিনিসগুলো সে বুঝে গেল যে হ্যাঁ এই অবস্থা। তো কন্টিনিউয়াস সারা জীবন সেই জিনিসটা হবে যে শিক্ষিত এখন সবাই হচ্ছে, সার্টিফিকেট সবারই আছে, কিন্তু এই যে ডিভিশনাইজ গুলো এগুলো কিন্তু এখনো খুবই স্ট্রং, ঠিক আছে, বেসিক্যালি তোমার এই সনাতন সোসাইটিতে, আমাদের হিন্দু সোসাইটিতে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার পলিসিস পার্সপেক্টিভ অফ মডার্ন এডুকেশন। তো মডার্ন এডুকেশনের কথা বলা হচ্ছে তোমার সোশ্যাল প্রবলেম, গভর্নমেন্ট অ্যাকশন এন্ড ইম্প্যাক্ট অন সোসাইটি। তো এই জিনিসগুলো কিন্তু সিস্টেমেটিক্যালি রয়েছে পরপর, যে সোশ্যাল সামাজিক যে সকল প্রবলেম গুলো আমরা রয়েছে, সরকার কি কি স্টেপ নিচ্ছে এখানে, সোসাইটিতে কি কি ইম্প্যাক্ট আসছে এর উপরে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা ফলো করতে পারি এখানে। নেক্সট হচ্ছে তোমার ইভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। তো ইভলিউশন অফ হায়ার লার্নিং, তো আস্তে আস্তে উচ্চতর ক্ষেত্রে উচ্চতর শিক্ষা ক্ষেত্রে আর কি কি চেঞ্জ আসছে আর রিসার্চ আসছে, দেখো পরের পেজে আমাদের রয়েছে। এই পেজটা একটু দেখো, উপরে ছবিটা দেখেছো রাখি, তোমার 10.11 পেজে যে আমাদের যে হায়ার এডুকেশন সিস্টেমটা কোন প্যাটার্নে চলছে, ওই চার্টটা তুমি একটু দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে কোন ভাবে এই জিনিসটা এগোচ্ছে। চার্টটা একটু দেখতে হবে, আর বেসিক্যালি পুরো হিস্টোরিক্যাল ফ্যাক্ট দেখো, তাহলে কিন্তু খেয়াল খেয়াল থাকবে কোন জিনিসগুলো আসে, তুমি একটু দেখলে বুঝে যাবে যে কোন জিনিসগুলো হচ্ছে। যে ইভলিউশন অফ লার্নিং এন্ড রিসার্চ এন্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরিয়া, তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স কোন জিনিসটা চলছে, এগুলো বেসিক্যালি আমাদের পলিটিক্স জিনিস, মানে পলিটিক্যাল সায়েন্সের জিনিস, একদম পুরো মানে সাবজেক্টের জিনিস কপি পেস্ট করে দেওয়া। তো এখানে নতুন করে আর কিছু নেই, তুমি কিন্তু এগুলো অলরেডি সবই জানো, এখানে নতুন করে বোঝার আর কিছু নেই। যে ইভলিউশন অফ হায়ার লার্নিং কি করে আসছে, ওই যে ওয়েস্টার্ন এডুকেশন যেভাবে চালু হচ্ছে, ঠিক আছে, যেরকম ওই যে আমাদের এখানে হিন্দু কলেজ শুরু হচ্ছে, ঠিক আছে, হিন্দু স্কুল শুরু হচ্ছে, তারপরে বেথুন স্কুল শুরু হচ্ছে, ঠিক আছে, মেয়েদের জন্য এপাশে গেল, এই যে একদম আর্লি টাইমে যে জিনিসগুলো হচ্ছে, তারপর শ্রীরামপুর কলেজ আসছে, হুগলি মহসিন কলেজ আসছে, এই যে একদম ফার্স্টের টাইম দিকে তোমার ওয়েস্টার্ন এডুকেশন যেভাবে আস্তে আস্তে আমাদের দেশে চালু হচ্ছে, তারপর ক্যালকাটা মাদ্রাসা আসছে। ওকে, বুঝতে পারছো, 1781 সালে সংস্কৃত কলেজ আসছে আমাদের কলেজ স্কোয়ারে, ওখানে নিশ্চয়ই তুমি দেখেছো, তাই না? এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু এই যে ডিটেলস, এই যে দ্য ওল্ডেস্ট কলেজ ওয়াজ কলকাতা, সেট আপ ওয়াজ ক্যালকাটা ইন 1817, যেটা প্রেসিডেন্সি, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু পরপর সব রয়েছে এখানে পরপর, অলরেডি গুলো সব জানা, নতুন করে এখানে কিছু নেই। নেক্সট আসছে তোমার এই যে মডার্ন এডুকেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। তো মডার্ন এডুকেশন মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের পর যে যে কি কি চেঞ্জ আসছে আমাদের এখানে দেশে, সেই জিনিসগুলো কিন্তু এখানে পরপর রয়েছে, যে ইউজিসি আসছে, তারপরে নতুন নতুন কাউন্সিল আসছে, এগুলো ধরে ধরে ডাইরেক্ট রাখি মুখস্থ করতে হবে, ঠিক আছে, এখানে নতুন করে কিছু বোঝার নেই। তুমি দেখো, দেখতে পাচ্ছ তো, এগুলো পুরো সবই জানা জিনিস, কিন্তু এগুলো ধরে ধরে ডাটা মুখস্থ করতে হবে। যে ধরো কবে কোন কোন কমিশন এসছে, কোন কলেজ কবে স্থাপিত হচ্ছে, ইউনিভার্সিটি যেরকম কবে, যেরকম যে ক্যালকাটা, মাদ্রাস, বোম্বে ইউনিভার্সিটি আসছে 1857 সালে। এই যে যে জিনিসগুলো না, মানে বেসিক আমাদের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো এখানে সম্পর্কে পরপর রয়েছে। আহ, পরপর দেখো, পেয়েছো যে তারপরে তোমার এই যে আস্তে আস্তে এসো তুমি লাস্টের দিকে 10.13 পেজ, এইখানে হচ্ছে যে জিনিসটা, তুমি যে এডুকেশন সাবজেক্ট অফ লিস্ট যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 1992, ঠিক আছে। এইখানে তুমি যে জিনিসটা মেইন যে জিনিসটা তোমার দেখতে পাবে, যে কমিশন অফ ইমোশনাল ইন্টিগ্রেশন আছে 1961, মুদালিয়ার কমিশন আছে 1952 to 1953, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি আসছে 1973 তে। তোমার এখানে যে জিনিসটা এখানে বেশি ফোকাস করতে হবে, দেখো রাখি 10.13 পেজে, দেখো 10.13 পেজে লাস্টে মেইন পয়েন্টস ইন পয়েন্টস অফ অ্যাকশন 1992, ঠিক আছে।
এখানে তোমার ন্যাশনাল পলিসি তোমার যেটা 1992 তে যেটা আসছে এই জিনিসটা তোমার দেখা দরকার, যেটা মানে সম্পূর্ণ এই যে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির আগের পার্টটা যেটা হচ্ছে এই জিনিসটা রয়েছে, এইটা তোমার একটু দেখা দরকার যে সেটা কি, যে গাইডলাইন্স গিভেন টু দ্য নিউ কলেজ ফর অ্যাফিলিয়েশন, খুঁজে পেয়েছো? তোমার 10.13 পেজের লাস্ট পার্ট, কমিটি সেট আপ টু লুক ইনটু ম্যানেজমেন্ট প্যাটার্ন অফ ইউনিভার্সিটিজ, তারপরে স্টেপস ইনিশিয়েটেড টু কন্ডাক্ট কোয়ালিফাইং এক্সাম টু রিক্রুট ইউনিভার্সিটি টিচার, দ্য প্রসিডিওর অফ টু কন্ডাক্ট কোয়ালিফাইং এক্সাম সাচ অ্যাজ নেট সেট জেআরএফ স্টার্ট হচ্ছে কবে, এই যে 92 সাল থেকে। তার আগে কিন্তু এসব কিছুই ছিল না, খালি পাস করে বেরোলেই ইচ্ছা হলো ঢুকে গেলাম, মানে স্যার ম্যাডামের সাথে একটু পরিচিতি আছে, তারা একটা কমিটি করে ডেকে নিল আর ঠিক আছে ঢুকে গেল। তার আগে কিন্তু এইভাবে হতো, ধরো কলেজ বা ইউনিভার্সিটিতে টিচার নেওয়া, ধরো স্যার ম্যাডামের সাথে পরিচিত, ধরো তুমি সিম্পল আমি বলছি যে তুমি ধরো ইউনিভার্সিটিতে পড়ছো, তো ইউনিভার্সিটিতে তুমি ধরো খুব ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে, সাথে সাথে স্যার ম্যাডামরা তোমাকে চেনে, তো ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে নিয়ে নিল তোমাকে, আলাদা করে ভাবে কোনো সে ব্যাপার ছিল না, একটা কমিটি করে নিয়ে নিল। তো সেই হিসাবে ওরকম ভাবে হতো আলাদা, এই যে ডাইরেক্ট এই যে নেট এক্সাম সেট এক্সাম জেআরএফ, এটা 1992 থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, দেখেছো, পেয়েছো খুঁজে রাখি। তো এই জিনিসটা কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে তোমার যে এটা এক্সামটা যে এই যে নেট এক্সাম সেট এক্সাম এটা কবে থেকে চালু হয়েছে, এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 1992 থেকে স্টার্ট হচ্ছে। রাখি খুঁজে পেয়েছো? বলো, তাহলে আমি বুঝবো কি করে। এই দেখো 10.13 পেজের লাস্ট প্যারা, যে মেইন পয়েন্টস ইন পয়েন্ট অফ অ্যাকশন 1992, পেয়েছো? ওকে ওকে ওকে, হ্যাঁ, তো এই জন্য বলছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে কারণ যে এক্সাম দিতে যাচ্ছ তো সেই এক্সাম কবে স্টার্ট হচ্ছে কিসের উপর বেস করে, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি 1992 এর উপর বেস করে কিন্তু এটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তার আগে কিন্তু এসব ছিল না, তার আগে কি করে হতো এই যে আমি বললাম, ঠিক আছে, ওই ব্যাপারটা অনেকটা ছিল, মানে অন্যভাবে হতো কিন্তু বেসিক্যালি এইভাবে অনেকটা কানেকশন ছিল আর কি, ঠিক আছে। এরপর তোমার দেখো এই যে দেয়ার আর প্রভিশন টু সেট আপ ম্যানেজমেন্ট প্যাটার্ন, রিড্রেসিং অফ কোর্সেস, ইউজিসি অ্যাপ্রুভ স্কিম নেওয়া হচ্ছে, স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন, এটা আসছে এই জিনিসগুলো তোমার 1982 তে। এরপর তোমার ইম্পর্টেন্ট কমিটি রিপোর্ট আসছে তোমার গভর্নমেন্ট কমিটি 1983, ডক্টর অনিল খকার কমিটি। এরপরে যে জিনিসটা, এগুলো বাদ দাও, এখানে যে জিনিসটা দেখতে হবে, তুমি ডাইরেক্ট 10.15 পেজে চলে আসো, মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা নিউ এডুকেশন পলিসি 2020 এনইপি, খুঁজে পেয়েছো? এইবার হচ্ছে আমরা সেই যে বেসিক যে জিনিস, তোমার এতক্ষণ লাগলো হচ্ছে তোমার এই সাবজেক্ট মানে এই যে চ্যাপ্টারে মেইন জিনিসে ঢুকতে, নিউ এডুকেশন পলিসি। নিউ এডুকেশন পলিসি দেখো যেটা রয়েছে, এটা শর্টে তোমার এনইপি বলা হয়, ঠিক আছে। যে এনইপি ইজ বেসড অন ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019, ঠিক আছে। ডক্টর কে কাস্তুরিগান ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য পারপাস। তো এই যে কে চেয়ারপারসন ছিল এটা কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কার আন্ডার এটা হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার দেখো দিস পলিসি ইনিশিয়েটেড ইন্টেন্ট টু ফ্যাসিলিটেট এন ইনক্লুসিভ পার্টিসিপেটরি অ্যান্ড হলিস্টিক অ্যাপ্রোচ। তো এখানে আর কি কি জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে, দেখো যে দ্য গোল এডুকেশন গ্লোবাল এডুকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এজেন্ডা রিফ্লেক্টেড ইন দ্য গোল 4 এসডিজি 4 অফ দ্য 2030 এজেন্ডা, দেখেছো সেকেন্ড প্যারার ফোর্থ লাইন, সেকেন্ড প্যারার থার্ড লাইন, পেয়েছো? এই লাইনটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পুরো বেসিক্যালি মুখস্থ রাখতে হবে, যে সেকেন্ড প্যারার থার্ড লাইনে দেখো দ্য গ্লোবাল এডুকেশন ডেভেলপমেন্ট এজেন্ডা রিফ্লেক্টেড ইন দ্য গোল 4, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 of the 2030 agenda for the sustainable development adopted by India in 2015 seeks to ensure the inclusive and equitable quality and education to promote the lifelong learning opportunities for all by 2030। রাখি খুঁজে পেয়েছো? এই যে যে এই লাইনটা কিন্তু ধরে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, ডাইরেক্ট এখান থেকে যে এসডিজি মডেল যে কোনটা থেকে আসছে, তো এসডিজি এটা মডেল কিন্তু গোল 4 এর। রাখি পেয়েছো? বলো, ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারে তুমি যদি কোশ্চেন দেখো তুমি কিন্তু পেয়ে যাবে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন। আর এই যে এনইপি এতক্ষণ ধরে হচ্ছে আমরা মেইন ফোকাসে আমরা এলাম, এতক্ষণ ধরে যে এটা চলছিল কি বলতো ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে যে বাই 2030 দেন এনইপি 2020 এইমস অ্যাট মেকিং দ্য ইন্ডিয়া এজ এ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, ঠিক আছে। এনইপি ইজ থার্ড এডুকেশন পলিসি আফটার 1968 1986, ঠিক আছে। তাহলে ভাবো যে কত বছর পর পর এসছে, সেই 1986 মানে কত আগে, 1968-এ 1986-এ, তারপর 2020, এত বছর পরে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি এলো,
ঠিক আছে, তো এখানে এই পলিসি আন্ডারে কি ভাগে ভাগ করা যায় দেখো, যে চারটে ভাগে ভাগ করা যায়। তোমার স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন, কি এরিয়াজ অন ফোকাস, তারপর হচ্ছে তোমার মেকিং ইট হ্যাপেন, দ্যাট ডিসকাসেস অ্যাবাউট পলিসিস ইমপ্লিমেন্টেশন। তো এইভাবে কিন্তু ডিটেলস এখানে ভাগ করা যায়। ঠিক আছে, স্কুল এডুকেশন গুলো রয়েছে, হায়ার এডুকেশন গুলো রয়েছে, এক্সিস্টিং একাডেমিক স্ট্রাকচার, নিউ একাডেমিক স্ট্রাকচার, এইভাবে ভাগ করা যায়। এক্সিস্টিং একাডেমিক, পরে পেয়েছো, পরে পেজে এইখানে দেখো এই জিনিসগুলো কিন্তু একটু পরপর পড়ে ডাইরেক্ট তোমার মাথায় রাখতে হবে। এগুলো পুরো ডাইরেক্ট রিডিং পড়তে হবে। এই যে স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন কোন কোন স্টেপ গুলো নেওয়া হয়েছে, এগুলো ধরে ধরে যতবার বারবার পড়বে। তুমি বেরিয়ে যাচ্ছিলে দেখলাম, ঠিক আছে, এবার শুনতে পাচ্ছ? কোনো প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখানে স্কুল এডুকেশনে দেখো যে পয়েন্ট গুলো আছে, 10টা পয়েন্ট। হায়ার এডুকেশনে যে পয়েন্ট গুলো আছে, এগুলো ধরে ধরে যতবার পড়বে তত মঙ্গল। ঠিক আছে, কারণ পয়েন্ট গুলো ধরে ধরে মনে রাখতে হবে এখানে, কিচ্ছু করার নেই। কারণ এটা হচ্ছে চ্যাপ্টারের মেইন। এতক্ষণে আমরা এটুকুলো যা আমরা দেখছি এগুলো সব ব্যাকগ্রাউন্ড ছিল। মেইন ফোকাস জিনিস হচ্ছে এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি। তো স্কুল ফোরামে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, তারপরে তোমার হায়ার এডুকেশনে কি কি স্টেপ নেওয়া হচ্ছে, এগুলো ধরে ধরে তোমার কিন্তু ডাইরেক্ট পড়তে হবে এবং বেসিক্যালি তোমার মুখস্থর মতো করতে হবে। ঠিক আছে, এবং সেগুলো পরের পেজ অবধি পুরোপুরি। এই যে তুমি দেখো কোন অবধি, 1 2 3 4 5, তারপর আবার 1 2 3 4 5, মানে 10.6 এর 10.16 পেজের একদম লাস্ট অবধি। ঠিক আছে, খুঁজে পেয়েছো? এগুলো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে কোনো নতুন করে কোনো ব্যাপার নেই যে তুমি বারবার যতবার পড়বে ওই জিনিসগুলো মনে রাখতে হবে। কারণ তোমার এই যে তুমি যদি সিলেবাসটা দেখো, ন্যাশনাল এডুকেশন পলিসি ডাইরেক্ট উল্লেখ করা রয়েছে। তো এখান থেকে ডাইরেক্ট এখানে এক একটা স্টেপ দিয়ে ধরে তুলে দেবে, এটা কার সাথে রিলেটেড, ঠিক আছে, বা এটা কি বলা হয়েছে ডিটেলসে। 4টে অপশন থেকে তুমি একটা চুজ করো। এইভাবে কিন্তু সেই কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে। বুঝতে পেরেছো? তো সেই ব্যাপারটা রয়েছে। তো তার জন্য সেই অনুযায়ী তোমার কিন্তু এই জিনিসটা ফলো করা দরকার। নাহলে তার জন্যই দেখো যে স্কুল এডুকেশনে যে তোমার এখানে 10টা পয়েন্ট রয়েছে, হায়ার এডুকেশনে তোমার এখানে 7, আচ্ছা 7 5 12 আর 5 17 পয়েন্ট, 17খানা পয়েন্ট রয়েছে। এই পয়েন্ট গুলো কিন্তু দেখতে হবে। তুমি একটু পয়েন্ট গুলো দেখো, তারপর না আমরা শুরু করবো। একবার একটু দেখে নাও পয়েন্ট গুলো। পরের পেজে দেখো এই যে এক্সিস্টিং একাডেমিক স্ট্রাকচার যেটা আছে, এটা নিয়ে ডাইরেক্ট কোশ্চেনও কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল। 10.16 পেজে এসো, দেখো আগে যে পেপার প্যাটার্নটা ছিল আর আমাদের নিউ প্যাটার্ন যেটা নেওয়া হয়েছে। যে এক্সিস্টিং প্যাটার্ন ছিল যে এজ 10 থেকে 16 অবধি তোমার 2 বছর এই পার্টটা রয়েছে। আবার 10 বছরের পড়া হচ্ছে তোমার 6 বছর বয়স থেকে 16 বছর বয়স অব্দি, মানে ওই যে স্কুলে 1 থেকে তোমার 10 অব্দি তোমার সেই সব করছে। তো তারপরে তোমার হায়ার এডুকেশনে আসছে। হায়ার এডুকেশনে নেক্সট এখন যে নতুন প্যাটার্ন যেটা ফলো করা হচ্ছে, 4 বছরের সিস্টেম, ক্লাস 9 থেকে 12 এই একটা আসবে 14 থেকে 18 বছর বয়সের মধ্যে। তারপরে 3 বছরে আসছে তোমার ক্লাস 6 থেকে 8, 11 থেকে 14 বছর বয়স অব্দি। ক্লাস আবার 3 ইয়ার্স তোমার ক্লাস 3 to 5 এর মধ্যে 8 থেকে 11 বছরের অব্দি। তারপর তোমার 2 ইয়ার্স আছে ক্লাস ক্লাস 1 আর 2 অব্দি। এজেস হচ্ছে 6 to 8 এর। তোমার 3 ইয়ার্স আসছে তোমার অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল আর বালবাটিকা। ঠিক আছে, এইভাবে ভাগ করে দিচ্ছে। তো তুমি এই এজ স্ট্রাকচারটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে। রাখি খুঁজে পেয়েছো নিউ একাডেমিক স্ট্রাকচার যেটা কি হবে, মানে কত কত বয়স অব্দি কোন কোন ক্লাসে পড়বে, যে এটা কিন্তু নিউ ইকোনমিক পরিস্থিতি তোমার দেওয়া রয়েছে। তো এই নামগুলো কিন্তু তোমার মাথায় রাখা দরকার। যে দেখো প্রিপারেটরি, ফাউন্ডেশনাল, মিডিল আর সেকেন্ডারি, এইভাবে কিন্তু ডিটেলসে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। স্ট্রাকচারটা পেয়েছো? হ্যাঁ, এই স্ট্রাকচারটা কিন্তু মাথায় রাখতে হবে যে কত বছর বয়স অব্দি কোন কোন ক্লাসে থাকবে। বুঝতে পেরেছো? যে 4 বছরের প্যাটার্ন হচ্ছে তোমার ক্লাস 9 থেকে ক্লাস 12 অব্দি থাকবে, এবং তাদের বয়স হবে কত, 14 থেকে 18 বছরের মধ্যে বয়স হবে। এটা একটা পার্ট গেল। মিডিল ক্লাস আসছে তোমার 3 বছরের পার্টে, তো সেটা হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8 অব্দি। তো তখন তাদের বয়স কত হবে, 11 থেকে 14 বছর বয়স হবে। ঠিক আছে, নেক্সট আসছে তোমার আর 3 বছরের প্যাটার্ন পরেরটা, যে ক্লাস 3 to 5। ঠিক আছে, তো এটা আসছে তোমার 8 থেকে 11। তার আগে তোমার 2 ইয়ারের পার্ট, তোমার ক্লাস 1 আর 2, এজেস 6 থেকে 8। তারপর তোমার 10 ইয়ার অঙ্গনওয়াড়ি, প্রি স্কুল, মানে সোজা কথা প্লে স্কুল যেটা, ঠিক আছে, যেটা প্লে স্কুল বলে না, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে প্লে স্কুল বলে। তো তাদের হচ্ছে তোমার এজ 3 থেকে 6, মানে 3 থেকে 6 বছর বয়সে। তো তুমি এইভাবে নিচ থেকে উপরের দিকে দেখো, তো সেই হিসাবে কিন্তু এগোচ্ছে পরপর। মানে একটা বাচ্চা মানে বেসিক্যালি 2 2.5 বছর বয়সের পরেই তো এখন স্কুলে পাঠিয়ে দেয়। তো সেই আর কি তাদের যে সিস্টেমেটিক্যালি যে ডিভিশন গুলো করা হবে, তো সেটা হচ্ছে এই যে লিস্টটা রয়েছে। তো এটা একটু তোমার মাথায় রাখা দরকার যে
কোন কোন এটা হচ্ছে নিউ একাডেমিক স্ট্রাকচার, ঠিক আছে। পাশে দেখো রয়েছে তোমার এক্সিস্টিং যেটা আমাদের রয়েছে, মানে এখন যেটা ফলো করা হচ্ছে আর নতুন যেটা হবে। তো এটা কিন্তু লিস্টটা তোমার মাথায় রাখা দরকার, তাহলে তুমি ধরো কোন কোন এজে কোন ক্লাসে পড়বে সেটা তোমার থাকলো মাথায় রাখি, বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু তোমার লিস্ট এখানে ফলো করা দরকার। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে, এই লিস্টটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর তারপর এখানে যে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে এগুলো ধরে ধরে বেসিক্যালি মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। মানে মুখস্থ করতে হবে মানে কি বলতো, তুমি যতবার রিডিং দিয়ে পারো, ঠিক আছে। তার জন্য আমরা অতবার ডিটেলসে যাচ্ছি না, যত রিডিং দিয়ে এখানে পারো আর কিছু এখানে করার নেই। মানে ধরো তুমি ন্যাশনাল এডুকেশন পলিসি তুমি এক কাজ করতে পারো, ধরো দেখে দেখে লিখবে, ঠিক আছে। খাতায় দেখে দেখে লিখলে, দেখে দেখে মাঝে মাঝে একটু পড়ে পড়ে রিডিং পড়বে, তাহলে অটোমেটিক্যালি মনে থাকবে। কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি হচ্ছে এমনই একটা পয়েন্ট, তোমার নেট এক্সামে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, অনেক বড় বড়। হ্যাঁ, কিছু করার নেই, কিছু করার নেই, অনেক বড় বড়, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে কিছু করার নেই। তোমার ধরে ধরে আর্টিকেল ধরে ধরে মুখস্থ করতে হবে। আর্টিকেল ধরে মানে তোমার যে পয়েন্ট যেগুলো আছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে, যে পলিসি গুলো রয়েছে এগুলো কিন্তু সবই পলিসি, ঠিক আছে। এখানে কিন্তু দেখো বানানোর কিছু নেই বা অন্যান্য কিছু নেই। এখানে কিন্তু ডাইরেক্ট যে পলিসি গুলো রয়েছে, যেরকম আমরা দেখো পলিটিক্যাল সায়েন্সে আমরা যেরকম আর্টিকেল পড়েছি না, বিভিন্ন টাইপের যেরকম আর্টিকেল, যেখানে ওখানে তোমার বানানোর কোনো ব্যাপার নেই, যেগুলো আসে বারবার বারবার পড়ে তোমার মনে রাখতে হবে যে এই আর্টিকেল এই জিনিসগুলো রয়েছে। ঠিক এখানেও ঠিক তাই, কারণ এটা হচ্ছে তোমার পলিসি কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে কি কি পলিসি নিয়েছে, ঠিক আছে। তো এখানে তো বানানোর কিছু নেই, তো কি কি পলিসি নিয়েছে তো ডাইরেক্ট ধরে ধরে তোমার পড়তে হবে। তারপরে তুমি তার উপর বেস করে তোমার কোশ্চেন গুলো ওখানে দেওয়া থাকবে যে এটা তোমার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মধ্যে আছে কি নেই, ঠিক আছে। চারটে অপশন থাকলো এইভাবে। তো তোমার সেই হিসাবে যেটা রয়েছে অপশন গুলো, তো সেটা আচ্ছা আবার কি। তো দেখো চলো আমরা তাহলে সেই যেখান থেকে আমরা যেটুকু করেছিলাম তারপর থেকে আমরা শুরু করি, ঠিক আছে। ওকে, তো এই যে হচ্ছে তোমার যে স্টেপ গুলো গেল, তোমার ফাউন্ডেশনাল যে সকল স্টেপ গুলো গেল, তো এরপরে দেখো ওইটা নিয়ে তোমার শর্টে তোমার কোশ্চেন গুলো করছে, তো তার উপর বেস করে। ও আচ্ছা, দেখতে পাচ্ছি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে আবার শুরু করছি। তো এখানে পরে দেখো আমরা পরের টপিকে আসি। এই চ্যাপ্টার অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। তো এই টপিকে দেখো ওই যে যে লিস্ট আমরা দেখছিলাম, ওই লিস্টের পাশে কোন কোন ইয়ারকে কি বলে দেখো এখানে সেই লিস্ট করা হয়েছে, যে 5+3+3+3+4 3 years in আঙ্গনওয়াড়ি প্রি স্কুল প্লাস 12 years in স্কুল। ওই লিস্ট গুলো একটু দেখো, তাহলে তোমার কিন্তু আইডিয়াটা হয়ে যাবে যে কোন লিস্টটা 10.16 পেজে যে লিস্টটা দেওয়া রয়েছে, 10.16 পেজে, পেয়েছো? 10.16 পেজে যে লিস্টটা উপরে, যে সেকেন্ডারি স্টেজ ফর মাল্টিডিসিপ্লিনারি স্টাডি, গ্রেটার ক্রিটিক্যাল থিঙ্কিং, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্টুডেন্ট চয়েস অফ সাবজেক্টস, ঠিক আছে। মিডিল স্টেজে আসছে কি এক্সপেরিমেন্টাল লার্নিং ইন দ্য সায়েন্সেস, ম্যাথমেটিক্স, আর্ট, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজে আসছে। নেক্সট আসছে কি দেখো প্রিপারেটরি স্টেজেস, প্লে, ডিসকভারি অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড অন ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম লার্নিং, ঠিক আছে। এরপরে কি আসছে দেখো ফাউন্ডেশনাল স্টেজ, মাল্টি লেভেল প্লে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলোকে ডিভিশন করা যায়, ঠিক আছে, ডিভাইডেড রয়েছে। তারপরে ওর উপর বেস করে তোমার যে এমসিকিউ গুলো রয়েছে এর উপর বেস করেই করা, ঠিক আছে, যেগুলো তুমি অ্যান্সার কিন্তু পরে লাস্টে পেয়ে যাবে। আচ্ছা বলো কি কোশ্চেন, এটা কি মুখস্থ করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লিস্টটা কি মানে কোন ইয়ারে কত, তোমাকে আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই যে যে টার্মটা, এই যে ঠিক আছে, এটা হচ্ছে পুরোনো টার্ম ছিল, পুরোনো এডুকেশন সিস্টেম, এখন হচ্ছে নতুন এডুকেশন সিস্টেম। তো কোন বছরে কোন কোন ক্লাসে থাকবে এই যে লিস্টটা, বা কোন প্যাটার্নে আসে, যে 5-3-3-4 প্যাটার্নে এখন আসছে, এই লিস্টটা কিন্তু তোমার দেখা দরকার, যে কোন কোন ক্লাসে কোন টাইমে, মিডিল স্কুল কোনটা, ফাউন্ডেশনাল স্কুল কোনটা, তারপরে প্রিপারেটরি স্কুল কোনটা, মিডিল স্টেজ কোনটা, সেকেন্ডারি স্টেজ কোনটা। এইভাবে লিস্টটা তোমার কিন্তু মাথায় রাখা দরকার। আমি তার জন্য এখানে দেখো দাগ দিয়ে দিয়েছি, এই যে লিস্টটা না, এই যে এই লিস্টটা, এটা কিন্তু তোমার মাথায় রাখা দরকার, ঠিক আছে। এই চ্যাপ্টারে প্রচুর জিনিস আছে এবং সেগুলো আস্তে আস্তে অ্যানালাইজ করতে হবে। আমি তার জন্য খুব বেশি দ্রুত এগোচ্ছি না, খুব অল্প অল্প করে, কারণ যেহেতু প্রচুর ডাটা, তো এক্সেসিভ ডাটা, তুমি আস্তে আস্তে এগো, কারণ টাইম নিয়ে আমাদের এটা মানে একটু আস্তে আস্তে দেখে দেখে করতে হবে, কারণ যেহেতু এক্সেসিভ ডাটা রয়েছে, আমি খালি করে গেলাম তাহলে কিন্তু হবে না, আমি তার জন্য আমি করছি না, আমি আস্তে আস্তে এগোচ্ছি, যাতে তুমি জিনিসটা বোঝো আর কোন কোন জিনিসগুলো করতে হবে। খালি তো করে হবে না, এগিয়ে গেলে তো হবে না, সেই জিনিসগুলো তো অ্যানালাইজ করতে হবে এবং সেগুলো মাথায় তো রাখতে হবে, নাহলে তো সেটা আলটিমেটলি কোনো লাভই হবে না, বুঝতে পারছো? তো সেই জিনিসটা কিন্তু করা দরকার তোমার। তো তার জন্যই আমি একদম সিম্পল একদম আস্তে আস্তে করছি, বুঝতে পারছো লিস্টটা রাখি। এই লিস্ট গুলো কিন্তু তুমি ধীরে ধীরে ধরে ধরে একদম পুরো দেখে দেখে লেখো, দেখে দেখে লিখে একটু মাঝে মাঝে চোখ বুলাতে থাকবে মাঝে মাঝে,
তাহলে জিনিসটা খেয়াল থাকবে, কারণ এখানে প্রচুর জিনিস রয়েছে এই চ্যাপ্টারে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ফলো করা দরকার। তারপরে দেখো এই যে আরো কি কি রয়েছে, দেখো এই যে অর্থোডক্স, কনভেনশনাল, নন কনভেনশনাল এডুকেশন। এই পাশে রয়েছে পরবর্তীতে আরো কি কি পার্ট রয়েছে আমি বলছি। দেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রয়েছে, অ্যাপেক্স লেভেল বডি রয়েছে। তারপরে আমাদের দেশে যতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে সেগুলো কোন কোন রাজ্যে রয়েছে সেগুলো লিস্ট, এগুলো মুখস্থ রাখতে হবে, কারণ এখানে ডাইরেক্ট ধরে ধরে আসে যে কোনটা এর মধ্যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঠিক আছে। তারপরে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি কোনগুলো আছে, ঠিক আছে। তারপরে এখন এবার সিইউটি নিয়ে একটা মানে কোশ্চেন আসতে পারে, যেটা তুমি জানো যে এই যে যারা ধরো গ্রাজুয়েশনে বা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছে সারা দেশ জুড়ে, এদের জন্য সিইউটি এন্ট্রান্স শুরু হয়েছে। তো এখানে এর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তারপর ইনস্টিটিউট অফ এমিনেন্স, ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটিজ, নন কনভেনশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে। এরপর আর তারপরে দেখো আজকে না কালকে কিন্তু এই যে ন্যাশনাল এডুকেশন র্যাঙ্কিং কিন্তু বেরিয়েছে। এই র্যাঙ্কিং কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে তোমার, রাখি যে এটা আমাদের সারা দেশ জুড়ে বিভিন্ন র্যাঙ্কিং বের করেছে যে কোন ইউনিভার্সিটি টপ 10 ইউনিভার্সিটি কোনগুলো, সরকারি কোনগুলো, বেসরকারি কোনগুলো, ধরো মেডিকেলে কোনগুলো, তারপরে তোমার ম্যানেজমেন্টে কোনগুলো, এগুলো লিস্ট কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। ভ্যালু এডুকেশন, ইন্ডিয়ান র্যাঙ্কিং, এই যে NIRF র্যাঙ্কিং, এই যে 2022-এর র্যাঙ্কিং কিন্তু বেরিয়ে গেছে। এই বইতে 2019-এর র্যাঙ্কিং এর কথা বলছে, কিন্তু 2022-এর র্যাঙ্কিং কিন্তু তোমার মুখস্থ করে এক্সাম হলে যেতে হবে, ঠিক আছে। তো এগুলো পরে পরে রয়েছে একদম পরপর, এর জন্য হিউজ হিউজ চ্যাপ্টার, এটা হিউজ চ্যাপ্টার যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে আরো কি কি আছে দেখো। তারপর আবার পার্লামেন্ট সম্পর্কে রয়েছে এখানে, পার্লামেন্ট কি করে কাজ করছে। তারপরে রাইট টু এডুকেশন ইনফরমেশন অ্যাক্ট। আচ্ছা কি বলছো? হ্যাঁ, পরপর আমি পেজ এগিয়ে মানে সামনের দিকে দেখাচ্ছি যে কি কি জিনিসগুলো তোমার রয়েছে। এরপরে হচ্ছে তোমার সারা দেশ জুড়ে কোন কোন গুড গভর্নেন্স ইন্ডেক্স র্যাঙ্ক রয়েছে, নীতি আয়োগের র্যাঙ্ক রয়েছে, তারপর লোকপাল কি, লোকায়ুক্ত কি, এই জিনিসগুলো রয়েছে। এইভাবে হচ্ছে তোমার চ্যাপ্টারে কিন্তু এইভাবে কমপ্লিট হচ্ছে। তো এটা হিউজ পার্ট রয়েছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে পরে করব, ঠিক আছে। যে জিনিস আমি খালি খালি টেনে টেনে এক্সেসিভ জিনিস করবো না, যাতে তুমি যে জিনিসগুলো মাথার উপর দিয়ে চলে যায় সেটা তো করলে হবে না, কারণ জিনিসগুলো অ্যানালাইজ করে তারপরে আস্তে আস্তে এগোতে হবে, ঠিক আছে। তো এরপরে যেহেতু এটা এই পার্টে এই হাফই থাকবে, তারপরে হচ্ছে আমরা সেই হিসাবে শুরু করবো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় চ্যাপ্টার এবং অনেক জিনিস রয়েছে। বিশাল বড় হলো প্রচুর জিনিস রয়েছে, যে খালি হুট করে আমি টেনে গেলাম, আমি তার জন্য আমি করবো না, আস্তে আস্তে আমরা এগোবো। তো কারণ যেহেতু হিউজ জিনিস রয়েছে, কারণ এখানে এমনি তুমি নিশ্চয়ই দেখতে পেয়েছো যে যতটুকু আমরা করেছি এর মধ্যেও কিন্তু প্রচুর ডাটা রয়েছে, এক্সেসিভ ডাটা। সেই ডাটাগুলো তোমার অ্যানালাইজ করে বারবার তোমার কিন্তু রিভিশন দেওয়া দরকার। তো তুমি এখন বলতে স্যার এত ডাটা রয়েছে আমি কি করে করবো, তুমি বারবার বারবার রিডিং দিতে হবে। আর সময় বের করে এক কাজ করো, তুমি ধরো যে যে টপিক গুলো আছে ধরো বই রাখো সামনে, লিখে মানে সিঙ্গেল পেজ ধরো, ঠিক আছে। সিঙ্গেল পেজ ধরে দেখে দেখে লেখো, দেখে দেখে লিখে তুমি ধরো যে ঘরে থাকো সেই ঘরে দেওয়ালে লাগাও, দেয়ালে লাগিয়ে আঠা দিয়ে লাগিয়ে মাঝে মাঝে একটু দেখতে থাকো, ঠিক আছে। ওই জিনিসগুলো করতে হবে, না হলে এইখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসবে, আমি এতবার বলছি। তো তার জন্য এই জিনিসটা কিন্তু সরকার খুবই দরকার, কারণ তোমার এই ন্যাশনাল এডুকেশন পলিসি তোমার টপিক ধরে ধরে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসবে, তোর জন্য তুমি ডাটাগুলো যত অ্যানালাইজ করে মাথায় রাখবে তত তোমার জন্য এটা হেল্পফুল হবে। আর তো এত যেহেতু ডাটা এক্সেসিভ ডাটা রয়েছে, তো মুখস্থ করার প্যাটার্ন হচ্ছে ওইটা, ধরো দেখে দেখে লেখা, বারবার বারবার পড়া, এটা করতে হবে। তো তার জন্য আমি আর এর থেকে আর বেশি আমি এগোবো না, ঠিক আছে। আমি তার জন্য আমরা এইটুকু অব্দি রাখছি, বুঝতে পেরেছো, যে অর্থোডক্স, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল এডুকেশন, এগুলো হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে আমরা সেই হিসাবে শুরু করবো। আজকে আর এর থেকে বেশি আমি এগোবো না, যাতে সেই জিনিসগুলো তুমি আস্তে আস্তে দেখো। কারণ তার মধ্যেও কিন্তু আমরা প্রচুর জিনিস দেখেছি, তো এর মধ্যে যদি কোথাও তোমার বুঝতে প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন থাকে তো সেগুলো বলো আমাকে। যদি কোনো কোশ্চেন থাকে এখানে যাও, যদি কোনো ডাউট থাকে যে স্যার এটা বুঝতে পারছি না বা এটা আমি কি কোশ্চেন না, কোনো টাইপের কোনো যদি কোশ্চেন থাকে তো সেগুলো বলো। আর যে পার্ট বাকি যেগুলো আছে আমরা হচ্ছে নেক্সট দিন থেকে আবার করবো, ঠিক আছে, কারণ এই চ্যাপ্টার অনেক বড়। আর যেভাবে বললাম তুমি বুঝতে পেরেছো, ওইভাবে কিন্তু বাড়িতে বসে করবে, নোটটা ওইভাবে বানাবে, নোটটা বানিয়ে তারপর হচ্ছে সেগুলো রিভিশন দেবে। আর কোন নোট বানানোর সিস্টেম কি, এই যে বই সামনে নিলে সামনে হচ্ছে তুমি খাতা সিঙ্গেল পেজ করবে কিন্তু, ঠিক আছে, খাতা না, সিঙ্গেল পেজ ধরো করে সেই পেজে লিখলে, তারপরে লিখে সেটা দেয়ালে লাগাবে, দেয়ালে লাগিয়ে দেখতে থাকবে। মানে ধরো তুমি যেখানে ঘুমাও তো সেখানে আশেপাশে তুমি লিখে মানে যত মানে চোখে পড়ে, ঠিক আছে, মাঝে মাঝে ওই দেখতে থাকবে কন্টিনিউয়াসলি। তাহলে সেই জায়গায় তুমি মেমোরাইজ করতে পারবে, কারণ এই জিনিসটা হচ্ছে মেমোরাইজেশনের জিনিস। কারণ এখানে ডাইরেক্ট তোমার ন্যাশনাল এডুকেশন পলিসি কোশ্চেনের নামই হচ্ছে এটা, প্যাটার্নের নামও হচ্ছে এটা,
চ্যাপ্টারের নামও এটা। তো তাহলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তে কি কি রয়েছে সেই ডাটাগুলো তোমার হচ্ছে জানা দরকার অবশ্যই, ঠিক আছে। তার উপর বেস করে কিন্তু এই টপিকের সাথে রিলেটেড মানে এই চ্যাপ্টারে যা যা রয়েছে এর উপর বেস করে কিন্তু সেই হিসাবে তোমার পড়তে হবে জিনিসটা, ঠিক আছে। স্যার আগে আমি পড়তে হবে, স্যার এজ আমি পড়তে হবে মানে, এজ আমি পড়তে হবে মানে মানে আগে আমার পড়তে হবে, হ্যাঁ হ্যাঁ আগে তো পড়বে, তো সেগুলো তো আমরা দেখলাম যে কোন কোন জিনিসগুলো করতে হবে। আর অলরেডি এগুলো তোমার জিনিসগুলো জানা কিন্তু রাখি, আজ মানে অজানা কিছু নেই, প্রায় জিনিস জানা। মানে তোমার অ্যাক্টের যে নিয়ম আছে সেগুলো বাদে আগে যেগুলো ছিল, দেখো ওই যে এনশিয়ান্ট টাইমে আমাদের কোন কোন ইউনিভার্সিটি ছিল, সেখানে কোন কোন পড়ানো হতো, মিডিয়াবল টাইমে কি ছিল। মিডিয়াবল টাইমে তো বেশি কিছু ছিল না, মুসলিম এরিয়াতে ওরা সব খালি ধ্বংস করেছে। তো তারপর হচ্ছে তোমার ব্রিটিশ টাইমে কি কি আসছে, তো এই যে যে জিনিসগুলো এই হচ্ছে তোমার, এগুলো টাইম টু টাইম তোমার মাথায় রাখতে হবে, কোন ইউনিভার্সিটি কোথায় হচ্ছে এবং তাদেরকে কিভাবে পড়াতো, ফেমাস যারা কোন রাইটাররা ছিল বা থিঙ্কাররা ছিল, ওই যেরকম আমরা চাণক্যের কথা আমরা বললাম, ঠিক আছে। উনি কি বই লিখেছে, কৌটিল্য, সেগুলো কত কোন ইউনিভার্সিটি উনি পড়াতেন, এটাও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এসছে, আমি তার জন্য এগুলো বলছি, ঠিক আছে। এখন ডাইরেক্ট এসেছে যে কৌটিল্যের লেখা বইয়ের নাম কি, উনি কোন ইউনিভার্সিটির অধ্যক্ষ ছিলেন, ডাইরেক্ট কোশ্চেন এসছে এগুলো, ওকে। তুমি প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে বুঝতে পারবে। আর যেহেতু আমি তো তোমাকে বই তো অনেক আগেই বলেছি না, সেই বই তো তুমি নিশ্চয়ই কিনেছো, যে তোমার টেস্ট পেপারের যেটা বই, তো সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তো তার জন্য আস্তে আস্তে এগুলো করো, প্যাটার্ন আমি বলে দিলাম যে কোন কোন ভাবে করতে হবে, সেই জিনিসগুলো ফলো করো, তাহলে সেটা কিন্তু হেল্পফুল হবে। তো ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো, রাখি।